সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বলতে না বলতে চলে আসলাম ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের মিড টার্মের ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা বলতে গেলে অনেক মাস পরে, প্রায় 7 মাস পরে রেকর্ডিং করতেছি আমি। এর আগে মাঝখানে কোনো আমি রেকর্ডিং বা ভিডিওস বানাইনি, তোমরা জানো। সো দেখতেই পাইতেছিলাম নতুন চশমা নিছি, চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। না, চেহারা চেঞ্জ হয় নাই, বেসিক্যালি ক্যামেরাটা ভালো নিছি, এই জন্য আসলে সুন্দর লাগতেছে। আচ্ছা, এইসব ফালতু কথা বাদ। তো বেসিক্যালি আমরা যেটা পড়বো, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট খুবই সোজা একটা সাবজেক্ট। চ্যাপ্টার আছে মাত্র তিনটা চ্যাপ্টার থেকে মাত্র 6টা ম্যাথ করতে হবে। সো এই 6টা ম্যাথের মধ্যে প্রোডাক্টিভিটিতে মাত্র একটা টাইপের ম্যাথ আছে, এটাই করবা। ফোরকাস্টিং এ 3টা টাইপের ম্যাথ আছে, দেখাই দিব, সেটা করে যাবা, ডান। আর প্ল্যানিং এ আছে 2টা টাইপের ম্যাথ। সো টোটাল এই হচ্ছে 6টা ম্যাথ, যেগুলো তুমি করলে আর কিছু করার দরকার নাই, জাস্ট মাত্র 2 ঘন্টা সময় লাগবে এটা প্রিপারেশন নিতে। সো আসলে সিরিয়াসলি এটা এতটাই সোজা। তো সর্বপ্রথম আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে? সো আমরা শুরু করব চ্যাপ্টার 2, নাম হচ্ছে হলো প্রোডাক্টিভিটি। সো এই চ্যাপ্টার 2 এর প্রোডাক্টিভিটির ম্যাথগুলা একবারে সিম্পল। কিভাবে জানো? কারণ হচ্ছে সূত্র আছেই মাত্র একটা সূত্র। কি সেটা হচ্ছে হলো প্রোডাক্টিভিটি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে হলো আউটপুট বাই ইনপুট। সো এই ম্যাথে শুধুমাত্র কোশ্চেনটা যদি বুঝতে পারো না, তাহলে আর কোনো কিছু বুঝার দরকারই নেই, শুধু কোশ্চেন বুঝবা আর অ্যান্সার করবা, এতটাই সোজা। সো ম্যাথ আছে একটা, মানে সূত্র আছে একটা, সেটা হচ্ছে হলো প্রোডাক্টিভিটি ইজ ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট। আউটপুটটা কি জানো? আউটপুটটা ধরো আমার একটা কি বলে লেদারের কোম্পানি আছে। সো লেদারের কোম্পানিতে কিছু মানুষজন কাজ করে, তারপরে কিছু হচ্ছে হলো চামড়া দেই, র ম্যাটেরিয়াল নিচ্ছি, তারপরে হচ্ছে গ্লুটু নিতেছি, তারপরে হলো আমার যেই ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির কিছু কস্ট আছে, তারপরে এনার্জি কস্ট আছে, মেশিন চালাইতেছি যে ওটার জন্য এনার্জি কস্ট আছে। এই যে আমরা সবকিছু নিয়ে যে কাজটা করতেছি সেটা হচ্ছে হলো ইনপুট। আমরা ইনপুট দিচ্ছি, লেবারের কস্ট ইনপুট দিতেছি, তারপরে নিজেদের এই যে ইলেকট্রিসিটি বিল টিল, এগুলো হচ্ছে হলো কি ইনপুট। আর আউটপুট হিসেবে আমরা কি র প্রোডাক্ট পাই, যেটা সেল করব, সেটা কি? সেটা হচ্ছে মানি ব্যাগ, ঠিক আছে? লেদারের মানি ব্যাগ, লেদারের ব্যাগ, এগুলো আমরা হচ্ছে না আউটপুট হিসেবে পাইতেছি। সো এই গেল আউটপুট বাই ইনপুট। সো প্রোডাক্টিভিটি বের করবা এভাবে। আর আউটপুট কোনগুলা, ইনপুট কোনগুলা, বুঝতে পারছো? সো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে হলো প্রোডাক্টিভিটি গ্রোথের সূত্র। সো লেখা রাখো, এটাও আসে, প্রোডাক্টিভিটি গ্রোথ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে হলো কারেন্ট প্রোডাক্টিভিটি পি লিখলাম, ঠিক আছে, মাইনাস হচ্ছে হলো প্রিভিয়াস প্রোডাক্টিভিটি। প্রিভিয়াস মানে হচ্ছে হলো ধরো এখন যে প্রোডাক্টিভিটি আছে এটার তুলনায় গত মাসে প্রোডাক্টিভিটি কিরকম ছিল, বা গত বছর প্রোডাক্টিভিটি কিরকম ছিল, এরকম দিতে পারে যে এই বছর প্রোডাক্টিভিটি এত, তাহলে প্রিভিয়াস ইয়ারের তুলনায় গ্রোথ কতটুকু হয়েছে আমাদের প্রোডাক্টিভিটিতে। সো এটার ম্যাথের ক্ষেত্রে এরকম। তো এটা আবার পার্সেন্টেজ দিয়ে দিবে, ইনটু পার্সেন্টেজ। সিম্পল অ্যাজ ইট ইজ। সো এটা হচ্ছে হলো 2টা সূত্র। এখন আমরা ডাইরেক্ট হামলা করব ম্যাথের উপরে। তো চলো আমরা ম্যাথে, এই যে ম্যাথটা আমি হলো গুছায় রাখছি, এই ম্যাথটা আমরা এখন করে ফেলবো। সো দেখো, তোমার হচ্ছে হলো এখানে কোশ্চেনটা, আমি আবারও বলি, এই ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেনটা বুঝা লাগে, আর কিচ্ছু না। সিম্পল। যদি ম্যাথের কোশ্চেনটা বুঝে যাও, তাহলে মানে হচ্ছিল তোমার ম্যাথে 10-এ 10 তুমি পেয়ে গেছো। সো কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, 2 টাইপের এসি আছে, একটা হচ্ছে হলো 1.5 টন আর একটা হলো 2 টন। আচ্ছা, ভালো কথা। তাহলে হলো প্রোডাক্ট কি 1.5 টন এসি আর 2 টন এসি, এটা কি? এটা হলো আউটপুট। সো আউটপুট আমরা কি পাইতেছি? দেখো, আউটপুট পাইতেছি 300 পিস। 300 পিস হচ্ছে হলো 1.5 টনের এসি, আর 200 পিস হচ্ছে হলো 2 টনের এসি। সো এগুলো হলো আউটপুট। আচ্ছা, ভালো কথা। ইনপুট কি? ইনপুট হিসেবে আমরা এই যে লেবারের যে কাজ করাইতেছি সেটা, তারপর ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল আছে, তারপর এনার্জি আছে, এগুলো ইনপুট হিসেবে আছে। ওকে, সো বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তো বেসিক্যালি এটাই হচ্ছিল ইনপুট আর আউটপুট। তো ফার্স্টের কোশ্চেনটা কি বলছে দেখো, ফার্স্টের কোশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য লেবার প্রোডাক্টিভিটি ফর ইচ ইউনিট এ আর বি ইন টার্মস অফ। এই ওয়ার্ডটা সবসময় বুঝার ট্রাই করবা যে কি লেখছে ইন টার্মস অফ, মানে কোন টার্মের উপরে? আউটপুট জেনারেটেড ইন ইচ লেবার আওয়ার। বুঝছো? মানে আউটপুট, কতটুকু আউটপুট জেনারেট হয়েছে ইচ লেবার আওয়ার। যখনই আউটপুট জেনারেটেড বলবে, তখন তোমার মাথায় থাকতে হবে যে এটা পিস বলছে, ঠিক আছে? কত পিসের আর কি আউটপুট আসছে, মানে 200 পিসের হলো, এই যে যেমন এখানে 300 পিস হচ্ছে হলো 1.5 টন এসি আউটপুট হিসেবে আসছে, তারপরে 2 টনের এসি 200 পিস হিসেবে আসছে। এটা হচ্ছে হলো আউটপুট জেনারেটেড, মানে কত পিস। যখনই তোমার বলবে
যে তোমার হলো আউটপুট জেনারেটেড, তখন তুমি মনে করবা যে কত পিস, আউটপুট ধরে নিবা পিস হিসেবে। আচ্ছা গেল, তাহলে আমরা এই ম্যাথটা করি, চলো একসাথেই করি। তাহলে হচ্ছিল ওকে, প্রোডাক্টিভিটি অফ এ, প্রোডাক্টিভিটি ধরো নিচে এ লিখলাম, তার মানে হলো প্রোডাক্টিভিটি অফ এ, আমরা হচ্ছিল আউটপুট কি কি পাইতেছি, আউটপুট শুধু একটাই 300 পিস, মানে 1.5 টনের ক্ষেত্রে 300 পিস আউটপুট পাচ্ছি। সো 300 ডিভাইডেড বাই, এখন বলছে কি এখানে লেবার আওয়ার, মাথায় রাখো লেবার আওয়ার যখন বলবে তখন হলো লেবারের কাজটা আমরা হচ্ছে হলো ধরবো, মানে লেবার কত ঘন্টা কাজ করতেছে, লেবার আওয়ার। লেবার আওয়ার মিন কি, লেবার কত আওয়ার কাজ করতেছে, সিম্পল। সো এখানে দেখো লেবার কতক্ষণ কাজ করতেছে আমরা কোশ্চেন থেকে বের করার চেষ্টা করি। সো 2 মিনিট, এখানে কিছু কি দেওয়া আছে? আচ্ছা এই যে দেখো এখানে কারেন্ট, ম্যাটেরিয়াল কস্ট, এনার্জি কস্ট, তারপরে এই যে এখানে বলছে এটা কি উইকলি বেসিসে, মানে এই যে আমাদের ডেটাগুলো দেওয়া আছে, এই যে চার্টের ডেটাটা দেওয়া আছে, এটা উইকলি বেসিসে দেওয়া আছে, ভালো কথা। সো আমরা এখন খুব সহজে এটা তাহলে বের করে ফেলি। এক উইকে কতটুক, মানে 9 ঘন্টা পার ডেতে চলে, মানে এই আমাদের যে কোম্পানিটা সেটা 9 ঘন্টা প্রতিদিন চলে, আর হলো সপ্তাহে 5 দিন, ঠিক আছে, সপ্তাহে 5 দিন 9 ঘন্টা করে। লেবার আছে কয়টা, লেবার আছে 10টা, তাহলে 10 ইন্টু তোমার হচ্ছিল একদিনে কয় ঘন্টা কাজ করে, 9 ঘন্টা, এবং সপ্তাহে কয় দিন, 5 দিন, তাহলে এক সপ্তাহের হিসাব বের হইছে। আবার আমাদের যে আউটপুটটা দেওয়া আছে সেটাও সপ্তাহে দেওয়া আছে, তাহলে সপ্তাহ আবার সপ্তাহ, ঠিক আছে। আউটপুটটা আমরা বের করছি কিসে, ইন আউটপুট জেনারেটেড, আর হচ্ছে হলো লেবার হচ্ছে হলো ইচ লেবার আওয়ার, ঠিক আছে। সো এটা বের করছি, এখন যে সিম্পল ক্যালকুলেটর দিয়ে বসায় ক্যালকুলেশন করো, মান বের হয়ে যাবে, এবং তোমার হচ্ছে হলো কাজ শেষ, বুঝতে পারছো? সো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, কত আসবে জানো, আসবে হচ্ছে হলো 0.67 পিসেস পার লেবার আওয়ার, ধরো পিসেস পার লেবার আওয়ার, এভাবে লিখে দিবা। এতটাই সোজা ব্রো, এতটাই সোজা, আসলে সত্যি কথা বলতে গেলে এভাবেই লিখবা। আচ্ছা এটা হলো প্রোডাক্টিভিটি এর ক্ষেত্রে। এখন তুমি নিজে চিন্তা করো, বুকে হাত রেখা বলো যে আসলে প্রোডাক্টিভিটি বি এর ভ্যালু কি হবে। সো বুকে হাত রেখে যদি বলো তাহলে দেখবা যে তোমার হচ্ছিল পিস কত 200 ডিভাইডেড বাই তোমার হচ্ছিল লেবার কতজন 15 জন, তারা ডেইলি কয় ঘন্টা কাজ করে, 9 ঘন্টা, সপ্তাহে কয় দিন, 5 দিন, তাহলে এটার ক্যালকুলেশন করে বের করো কত আসবে, 0.3 লেবার পার আওয়ার, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। তো এভাবে করে আমরা প্রথম ম্যাথটা করে ফেলছি, খুবই সিম্পল। এখন চলো আমরা হলো দ্বিতীয় ম্যাথটা দেখি। সো দ্বিতীয় ম্যাথের কোশ্চেনে আমাদের কি বলছে, ফার্স্টে বলছে হচ্ছিল এখানে দেখো তোমার হচ্ছিল আগেরটা কি বলছিল, লেবার আওয়ার বলছিল না, আর এটা কি লেবার প্রোডাক্টিভিটি বলছিল, যে লেবারের প্রোডাক্টিভিটি কিরকম। এখন বলে দিচ্ছে যে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, মানে টোটাল সবকিছু আমাদের গণনায় নিতে হবে। আগে তো শুধু লেবারের কথা চিন্তা করছি, এখন হচ্ছে এনার্জি, তারপরে হলো ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল যেগুলো দিতেছি সেগুলোর উপর ডিপেন্ড করে এখন হবে। আচ্ছা ভালো কথা, তাহলে হলো টোটাল, টোটাল বললে সবকিছু আমরা গণনায় আনবো, আর শুধু লেবার বললে শুধু লেবার নিয়ে বলবো, বা ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি বললে শুধু ম্যাটেরিয়াল ধরবো, যদি বলে এনার্জি প্রোডাক্টিভিটি তাহলে এনার্জির কস্টটা ধরবো, ঠিক আছে, এনার্জির কস্টটা আউটপুট হিসেবে ইনপুট হিসেবে ধরবো, সিম্পল। সো এভাবে তুমি কোশ্চেনটা দেখে বুঝবা। আচ্ছা তাহলে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলতে বোঝায় কি, সবগুলা লেবার, ম্যাটেরিয়াল, এনার্জি সবকিছু মিলে। তাহলে কথা হচ্ছে এখানে তারপরে আবার সেম জিনিস, এই যে দেখো ইন টার্মস অফ দেখবা, দেখার পরে এরপরে কি লেখা সেটা দেখবা। এখানে দেখো রেভিনিউ জেনারেটেড, যখনই বলবে রেভিনিউ জেনারেটেড তখন হচ্ছে হইলো তোমার পিস হিসাব না, তখন হচ্ছে প্রোডাক্টের টোটাল রেভিনিউ। ধরো এই যে এখানে দেখো 300 পিস তারা এসি সেল করে, প্রত্যেকটা এসির ইউনিটের প্রাইস হচ্ছে হলো 50,000 টাকা করে, তাহলে 300 পিসের দাম কত বলো তো দেখি, 300 পিসের দাম হচ্ছে হলো প্রায় 1.5 কোটি টাকার মতো হবে, ঠিক আছে, 1.5 কোটি টাকার মতো হবে। তাহলে এই যে জিনিসটা এটাই তোমার হচ্ছে হলো হিসাবটা করবে এভাবে। তাহলে ধরো আমরা হচ্ছে হলো এখন যদি বি নাম্বারটা শুরু করি, একটু ছোট করে লিখি, বুঝছো, জায়গা নাইলে হইতেছে না তো, একটু ছোট করে লিখি। তাহলে আবার সেম এখানে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি টি, তারপরে হলো এফ পি, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, সংক্ষেপে লিখছি আর কি সস্তা ভাষায়। তাহলে হচ্ছিল প্রোডাক্ট কয়টা, 300টা, এটা হলো এর জন্য, কিসের জন্য, এর জন্য, তাহলে 300 ইন্টু 50,000। রেভিনিউ জেনারেটেড বললে অবশ্যই তুমি হচ্ছে ডলারে অথবা টাকায় জিনিসটাকে নিয়ে যাবা, ঠিক আছে। তারপর হচ্ছিল পার ইনপুট টাকা, এটাও এখানে টাকা বলে দিছে যে ইনপুটটাকেও আমাদের টাকা হিসেবে ধরতে হবে, এবং টোটাল জিনিসটার হিসাব করতে বলছে, লেবার আওয়ার বলে নাই। এখন কথা হচ্ছে তাহলে আমাদের কিভাবে করব।
দেখো এখানে লেবার কত, লেবার হচ্ছে হলো 10টা লেবার আছে, বুঝিয়ে বললাম 10টা লেবার আছে। তারপরে হচ্ছে হলো ওকে, সো ইচ ইউনিট এখানে আবার বলে দিছি কিন্তু ইচ ইউনিটের। সো এখানে ইউনিট আছে কয়টা, ইউনিট আছে হচ্ছে হলো 2টা, একটা হচ্ছে হলো এ ইউনিট আর একটা হলো বি ইউনিট। সো 2টা ইউনিট আছে, এই জন্য আমরা ইচ ইউনিট যখন বলছে তখন ইউনিট এ আলাদা বের করব টিএফপি, এবং হচ্ছে হলো ইউনিট বি আলাদা বের করব। এখন 3 নাম্বার কোশ্চেনে আবার দেখবা, এই যে 3 নাম্বার কোশ্চেনে বলছে কি হোল কোম্পানি, তখন এ আর বি আলাদা নাই, তখন একসাথে এ আর বি বের করব, বুঝতে পারছো? সো এমনি দেখো তাইলে হচ্ছে হলো এখন যেটা করতেছি যে একটা একটা ইউনিটের আলাদা আলাদা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতেছি। তা আলাদা আলাদা কিভাবে বের করব? লেবার কস্ট কত, লেবারের কথা হচ্ছে হলো সে 10টা লেবার, সব 9 ঘন্টা করে কাজ করে, সপ্তাহে কয় দিন কাজ করে বলো তো? সপ্তাহে হচ্ছে 5 দিন সে কাজ করে, ভালো কথা। এখন তোমার কথা হচ্ছে যে লেবার কিন্তু তুমি হচ্ছে লেবার আওয়ার বের হয়েছে যে কত ঘন্টা তারা কাজ করে, কিন্তু তাদের পিছনে কত টাকা খরচ হয় সেটা কি বের হয়েছে? বের হয় নাই। তাহলে সেটা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য আমাদের দেখতে হবে যে লেবারের মানে ডেইলি বা অর্থাৎ ঘন্টায় তারা কত টাকা হচ্ছে হলো সে মজুরি পায়। এখানে আমি দেখতেছি যে সে ডেইলি 1000 টাকা করে মজুরি পায়। আচ্ছা ভালো কথা, এখন সে যদি ডেইলি হচ্ছে হলো 1000 টাকা করে মজুরি পায়, তাহলে কি আমরা 9 দিয়ে এটাকে গুণ করব? অবশ্যই না। কেন 9 দিয়ে গুণ করব না? কারণ হচ্ছে হলো 10টা লেবার সপ্তাহে 5 দিন কাজ করে, এখানে কিন্তু ঘন্টায় বলে নেই, এখানে বলছে সে ডেইলি কত টাকা করে পায়, ডেইলি 1000 টাকা করে পায়। তাহলে ডেইলি 1000 টাকা করে পায় বলতে গেলে তাহলে একটা লেবার ডেইলি 1000 টাকা করে পায়, তাহলে 10টা লেবার ডেইলি কত টাকা পায়? 10 ইন্টু 1000 ডেইলি পায় সে হচ্ছিল 10,000 টাকা, মানে 10,000 টাকা তার খরচ হইতেছে। এবং সপ্তাহে কতদিন কাজ করে? সপ্তাহে 5 দিন তারা কাজ করে, তাহলে ইন্টু 5 মানে হচ্ছে 50,000 টাকা। তাহলে তার টোটাল খরচটা বুঝছো কিভাবে কাউন্ট হয়েছে? আবারও বলি, যদি কিছুক্ষণ আগে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে হলো লেবার আওয়ার, ঘন্টা প্রতি হিসাব করতেছিলাম, এখন ডেইলি হিসাব করতে হবে, কারণ তার লেবারটা ডেতে দেওয়া আছে। কিরকম সেটা আবারও বলে দিছি, সেটা হচ্ছে হলো ধরো 10টা লেবার সপ্তাহে 5 দিন কাজ করে এবং একদিন কাজ করলে সে 1000 টাকা করে পায়। তাহলে 5 দিন কাজ করলে কি 5000 টাকা পাবে, আর লেবার কয়টা? 10টা, তাহলে 10 দিয়ে গুণ হবে। এমনি করে আমরা হচ্ছে লেবারের পিছনে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা বের করছি। এটা আবার টাকাতে বের করছি, বুঝছো? টাকাতে বের করছি। তারপরে হলো ম্যাটেরিয়াল, কতটুকু ম্যাটেরিয়াল খরচ হয়েছে? ম্যাটেরিয়াল খরচ হয়েছে 100 কেজি। তাহলে এই কেজিটাকে এখন টাকাতে নিতে হবে। তাহলে 100 কেজি ম্যাটেরিয়ালের কস্ট কত? এই যে ম্যাটেরিয়াল কস্ট কত? 100 টাকা পার কেজি, মানে 1 কেজিতে তোমার হচ্ছে হলো 100 টাকা যায়। তাহলে 100 কেজিতে কত যায়? 100 ইন্টু 100, বুঝা গেছে? তারপরে হচ্ছে হলো এখন এনার্জি কস্ট। এনার্জি কস্ট কত? এনার্জি খরচ হয়েছে কত? 150 কিলোওয়াট এনার্জি খরচ হয়েছে। তাহলে 1 কিলোওয়াটের দাম কত? এটা যদি আমরা জানতে পারি, এই যে দেখো 1 কিলোওয়াটের দাম কত? 20 টাকা। তাহলে 150 কিলোওয়াট খরচ হয়েছে, 1 কিলোওয়াটের দাম হলো 20 টাকা, তাহলে গুণ করে দিব। ঐকিক নিয়ম হয়ে গেল। তাহলে আমাদের নিচে যেই আউটপুট গুলো আনছি সবগুলো টাকাতে নিছি, উপরে যে আউটপুটটা আনছি সবগুলো টাকাতে নিছি, রেভিনিউতে নিছি। তাহলে উপরেরটা রেভিনিউ, নিচেরটা ইনপুট টাকা। তাহলে কি রেভিনিউ জেনারেটেড পার ইনপুট টাকা। সো এটাই তুমি জাস্ট হলো এখন ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পরে আসবে কত? 238.10 টাকা রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ তোমার হচ্ছে হলো লিখবা পার টাকা ইনপুট, এভাবে লিখে দিবা। সিম্পল, শেষ। এটা হলো এর জন্য বের করছি, এখন বি এর জন্য বের করবা। পারবা না? সবাই পারবে আশা করি, কোনো প্যারাই হবে না। সো বের করো, বের করার পরে ভ্যালু আসবে, আমি তোমাকে বলে দেই টিএফপি ভ্যালু বি, এটার ভ্যালু আসবে কত জানো? এটার ভ্যালু এই যে বসাবা ভ্যালু আসবে হচ্ছে হলো 141.41 টাকা রেভিনিউ পার হচ্ছে হলো টাকা ইনপুট। ঠিক আছে, সো এটা তুমি বের করো, বের করার পরে যদি মিলে তাহলে ভাববা যে হয়ে গেছে তোমার ম্যাথ। সো এটা বুঝতে পারছো আশা করি, এরপরে আর কোনো ঝামেলা থাকার কথা না, কারণ অনেক সময় নিয়ে বুঝাইতেছি। ওকে, সো চলো এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথে কি বলছে? এর পরের ম্যাথে বলছে যে হোল কোম্পানি, আবারও ইন টার্মস অফ রেভিনিউ জেনারেটেড পার টাকা ইনপুট। সিম্পল। সো এটা কি পার করতে পারবা না এখন? আচ্ছা, আমি তারপরে দেখাই দিই যে কিভাবে বের করো। তো কিভাবে বের করবো বলো তো দেখি। আমাদের এখানে আবারও সেম সিস্টেম, সূত্র একটাই,
যে তোমার হচ্ছিল টিএফপি অফ হোল কোম্পানি। তো হোল কোম্পানি যে আমি হোল লিখলাম, যাই হোক দরকার নাই। তো ঘটনা হচ্ছিল তাইলে এখন আউটপুটটা কি বুঝছো? আউটপুটটা হচ্ছে 300 ইউনিট 50,000, 300 ইউনিট 1.5 টন এসি আছে এবং 50,000 টাকা করে সে সেল করছে। প্লাস আউটপুট আর কি কি আউটপুট পাইছি, 200টা 2 টনের এসি পাইছি যেগুলো আমরা সেল করতে পারবো 70,000 টাকা করে। এগুলো কি আউটপুট। ইনপুট কি কি দিতেছি, ইনপুট দিচ্ছি হলো লেবার। সো লেবার টোটাল কয়টা আছে বলো তো দেখি। লেবার আছে টোটাল কয়টা, 25টা লেবার আছে। সো আমরা লিখতে পারি 25 ইন্টু কত, আবারও সেম হিসাব, ডেইলি কত টাকা করে এই লেবারটা, ডেইলি একটা লেবার ডেইলি কত টাকা করে টাকা পাচ্ছে 1,000 টাকা করে, এবং সপ্তাহে কয়দিন তারা কাজ করে, 5 দিন তারা কাজ করে। সিম্পল না? তারপরে হচ্ছে হলো এখন চিন্তা করো যে ম্যাটেরিয়াল, টোটাল ম্যাটেরিয়াল কতটুকু খরচ হয়। টোটাল ম্যাটেরিয়াল খরচ হচ্ছে হলো 300 কেজি। সো 300 কেজি ম্যাটেরিয়াল, 1 কেজি ম্যাটেরিয়াল দাম কত, 100 টাকা। সো 100 টাকা দিলাম। তারপরে হচ্ছে হলো এনার্জি কস্ট 20 টাকা। সো 20 টাকা তোমার হচ্ছে হলো এনার্জি কস্ট। টোটাল এনার্জি কতটুকু খরচ হয়েছে, 350 কিলোওয়াট। সো 350। সো ক্যালকুলেশন করো, কইরা হচ্ছে হলো ভ্যালু বের করো। এটা কি এখন আমাকে বুঝাই দিতে হবে? অবশ্যই না। সো তুমি হলো ক্যালকুলেশন করে বের করবা, বের করে দেখবা যে এটা আসছে। ঠিক আছে, টাকা রেভিনিউ জেনারেটেড পার টাকা ইনপুট। ওকে, সো দেখছো কতটা সিম্পল। আমি বলতেছিলাম না যে এই ম্যাথগুলো একবার পানির মতো। সো পানির মতো ম্যাথ, পানির মতো করে, পানির মতো স্পিডে ভার্সিটি থেকে বের হয়ে যাবা। তো ঘটনা হচ্ছে দেখো, আইডেন্টিফাই হুইচ ইউনিট হ্যাজ হায়ার এনার্জি প্রোডাক্টিভিটি। এই যে এখানে দেখো এনার্জি প্রোডাক্টিভিটি বলছে না, তাহলে এনার্জি প্রোডাক্টিভিটি কেমনে বের করবা জানো? ওই যে আমি যেটা বলছিলাম যে তোমার হচ্ছিল ফার্স্টে প্রোডাক্টিভিটি। সো লাল কালি কেন পাগলা, সাদা কালি বের। এই তো। সো এনার্জি প্রোডাক্টিভিটি কেমনে বের করে তুমি নিজে এখন চিন্তা করো, ভিডিওটা পজ করে চিন্তা করো যে ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটি বের করতে কিভাবে হয় এবং এনার্জি প্রোডাক্টিভিটি কিভাবে বের করতে হয়। সো আশা করি ভিডিও পজ করে বোঝার চেষ্টা করছো। এখন দেখো আমি কিভাবে করি সেটা। সো এনার্জি প্রোডাক্টিভিটি ইজ ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট। এই সেম জিনিস রে ভাই, এতটাই সোজা। তোমার হচ্ছে একবার দেখলে মনে হবে যে ভাই 3x 4x 5x দিয়ে মেরে দিই। তো ঘটনা হচ্ছে আউটপুট। এখন আউটপুট কতটুকু আসছে এখানে এনার্জির ক্ষেত্রে হচ্ছে হলো ইনপুট আর আউটপুট, এগুলার কথা না। কথা হচ্ছে হলো ইনপুট আর আউটপুট কিভাবে চিন্তা করবা। এখন আউটপুট কতটুকু আসছে বলো তো দেখি, 300 পিস। ঠিক আছে, 300 পিস হচ্ছে হলো আউটপুট আসছে। সো তুমি লিখতে পারো কি 300। ওকে, তারপরে হচ্ছে হলো তুমি এখন লিখতে পারো এনার্জি আউটপুট কতটুকু বলো তো দেখি। এই যে এনার্জি আউটপুট কতটুকু, ইউনিট এর ক্ষেত্রে হচ্ছে হলো 150। তাহলে তুমি ইনপুট কতটুকু দিতেছো, 150 কিলোওয়াট দিতেছো। আর আউটপুট কতটুকু পাচ্ছ, 300 পিসেস পাচ্ছ। তাইলে হচ্ছে হলো কি হইতে পারে, 2 পিসেস পার কিলোওয়াট। এটা হচ্ছে হলো এর ক্ষেত্রে এনার্জি প্রোডাক্টিভিটি ইন আউটপুট বাই ইনপুট। বুঝছো খেলাটা কতটা সিম্পল না? তাহলে এখন তুমি ধরো হচ্ছে হলো বি এর ক্ষেত্রে এনার্জি প্রোডাক্টিভিটি বি এর ক্ষেত্রে বের করলাম, সেম আউটপুট বাই ইনপুট। আউটপুট তাহলে কতটুকু তুমি বলো যে আউটপুট কতটুকু সেকেন্ডটার ক্ষেত্রে। সেকেন্ডটার এখানে আমরা দেখি, চলো। এই যে সেকেন্ডটার ক্ষেত্রে আউটপুট হলো 200 কিলোওয়াট, খরচ হচ্ছে 200। তাহলে 200 বাই 200 বাই হচ্ছে হলো 200। তাহলে কি তোমার হচ্ছে হলো 1 পিসেস পার কিলোওয়াট। ওকে, সো 1 পিসেস পার কিলোওয়াট। তা এতটাই সোজা ভাই। তাহলে হচ্ছে হলো এটা তুমি বের করছো কি পিসেস পার কিলোওয়াটে। এখন তোমার কাছে মনে হইলো যে না ভাই আমি তো পিসেস পার কিলোওয়াটে বের করব না, আমি তো ভাই কত টাকা রেভিনিউ জেনারেট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তারপরে বের করব। তাহলে রেভিনিউ কত টাকা ইনকাম হয়েছে পার কিলোওয়াটে সেটাও তুমি বের করতে পারো। কিভাবে? ওই যে আউটপুট বাই ইনপুট দিয়ে। কেমনে দেখো তোমার আমি বুঝাই দিই। ধরো হচ্ছে এখানে সেই ক্ষেত্রে করবা কি, তোমার হলো এই যে এনার্জি তারপরে প্রোডাক্টিভিটি অফ এ কিভাবে বের করবা, ওই যে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট কতটুকু, আউটপুট আসতেছে হলো 300 ইউনিটের দাম। তাহলে দাম দিয়েও বের করতে পারো আউটপুট কত টাকা আসতেছে।
তারপরে কিলোওয়াট কতটুকু, কিলোওয়াট হচ্ছিল 150 কিলোওয়াট। তাহলে তুমি চিন্তা করো, এটা দিয়ে এটা কাটলাম, তাহলে 2, তাহলে হলো 1 লাখ। তাহলে চিন্তা করো যে আমাদের হচ্ছে হলো 1 লাখ টাকা রেভিনিউ জেনারেট হইতেছে পার কিলোওয়াটে, কিলোওয়াট বিদ্যুৎ খরচে। তাহলে প্রোডাক্টিভিটি, কিলোওয়াটের এনার্জি প্রোডাক্টিভিটিটা কেমনে বের করে বুঝছো? তাহলে 1 লাখ টাকা রেভিনিউ জেনারেটেড পার কিলোওয়াট। ওকে, সো সেম টু সেম হচ্ছে হলো EP2 এর ক্ষেত্রে তুমি সেম জিনিসটা বের করতে পারো। সে এভাবে করে করে তুমি কিন্তু চাইলে প্রত্যেকটা জিনিস এভাবে বের করতে পারো। সো পিসেস আকারে বের করতে পারো, অথবা তুমি হচ্ছে হলো কত টাকা রেভিনিউ জেনারেটেড হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তুমি বের করতে পারো এটা একটা জিনিস, কত কিলোওয়াটে। অথবা তুমি হচ্ছে হলো টাকা দিয়ে টাকা বের করতে পারো, যেমন হচ্ছে হলো ধরো আরেকটা সিস্টেমে এটা বের করা যায়। আওলে যেও না, তোমার হচ্ছে হলো যদি একটু কমপ্লেক্স মনে হয় তাহলে ভিডিওটা আরেকবার একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো কমপ্লেক্স না, আমি জানি না, আমি অনেকদিন পরে ভিডিও বানাইতেছি, এই জন্য আমার কাছে মনে হইতেছে যে আমি কি আসলে কমপ্লেক্স করে পড়াচ্ছি কিনা। সো তোমরা হচ্ছে হলো কমেন্টে আমাকে কাইন্ডলি হলো সাহস দিয়ে দিও যে ভাই আপনি যেটা পড়াইতেছে সেই লাগতেছে। তাইলে আর কি একটু মোটিভেশন পাবো, অনেকদিন পরে পড়াইতেছি তো, অনেকদিন গ্যাপে ছিলাম, 1 সেমিস্টার ড্রপ দিছি। সো আলটিমেটলি হচ্ছে হলো আমি একটু বাইরে ছিলাম আর কি এইসব জিনিসের। আচ্ছা, সো দেখো এখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে হলো রেভিনিউ জেনারেটেড পার টাকা এনার্জি কস্ট, মানে পার এনার্জি কস্ট, কস্টের উপর ডিপেন্ড করে আমরা করতেছি। 150 কিলোওয়াটের প্রত্যেক কিলোওয়াটের দাম কত? 20 টাকা করে। তাইলে হচ্ছিল 150 ইন্টু 20 দিছি, তাইলে কি বের হয়েছে? তাহলে আউটপুট যেটা বের হয়েছে এরকম যে দেখো তোমার হচ্ছিল 5000 বের হবে। ধরো 5000 টাকা রেভিনিউ জেনারেট করছে আমাদের কত টাকা, মানে তোমার হলো 1 টাকা, মানে 1 টাকা তোমার হলো ইনপুটে, 1 টাকার এনার্জি ইনপুট, মানে 1 টাকার এনার্জি কিনলে আমাদের 5000 টাকার প্রফিট, 5000 টাকার রেভিনিউ জেনারেট করতে পারি। বুঝতে পারছো? মানে 1 টাকা আমরা এনার্জি কিনলে 5000 টাকা রেভিনিউ জেনারেট করতে পারি। তারপরে 1 কিলোওয়াট আমরা যদি ইউজ করি, 1 কিলোওয়াট ইউজ করে আমরা 1 লাখ টাকা রেভিনিউ জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে হলো 1 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে আমরা 2 পিস তোমার হচ্ছে হলো 1.5 টন এসি তৈরি, মানে তৈরি করতে পারি। সো এভাবে তুমি 3 ভাবে কিন্তু চাইলে এনার্জি প্রোডাক্টিভিটি বের করতে পারো। সো কোশ্চেনে যদি কিছু দেওয়া না থাকে তাহলে একটা বের করে দিলেই হয় নরমালি। আর যদি মন চায় যে ভাই সবগুলোই দেখাই দিই, সারে মানতে চাইতেও নাও পারে, তাহলে সেক্ষেত্রে দেখাই দিতে পারো। সো এতটাই সিম্পল ভাবে আমরা হচ্ছে হলো কি শিখলাম, প্রোডাক্টিভিটি চ্যাপ্টারটা আমরা শেষ করে দিছি, কিন্তু আলটিমেটলি মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগছে। সো এরপরে আমরা দেখবো ফোরকাস্ট, চলো দেখি। সো এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে মাত্র ম্যাথ আছে 3টা। এটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু ম্যাথ বেশি, তো আমরা খুবই সিম্পলি এই ম্যাথগুলো দেখে ফেলাই, চলো কোনো প্যারা নাই। ওকে, সো দেখো এখানে তোমার কোশ্চেনে খুবই সিম্পল ভাবে একটা তোমার হলো দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে। এই টেবিলের মধ্যে অ্যাকচুয়াল সেল দেওয়া থাকবে, অথবা তোমার ফোরকাস্ট সেল দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা জাস্ট হলো কোশ্চেনের উপর। বাট যদি আমাদের কোশ্চেনে এই 3টা জিনিস বের করতে বলে, মানে থ্রি পিরিয়ড মুভিং অ্যাভারেজ, তারপরে ওয়েটেড মুভিং অ্যাভারেজ, তারপরে হচ্ছে হলো এক্সপোনেনশিয়াল স্মুথিং, এই 3টা জিনিস যদি বের করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল সেল দেওয়া থাকবে, ফোরকাস্টিং সেল দেওয়া থাকবে না, যেটা আমাদের বের করতে হবে। সো চলো শুরু করি। আর খুবই সিম্পল এই ম্যাথগুলা, সো কোনো প্যারা নাই, আসলে তোমাদের দেখাই দিই। দেখো এখানে তোমার বলছে কি এক্স্যাক্টলি, এখানে কোশ্চেনটা আমরা পড়বো, বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে হলো সলিউশন করে ফেলবো। এখানে দেখো লেখছে কি পিরিয়ড 7 এ ইউজিং, মানে ফোরকাস্ট করতে হবে পিরিয়ড 7 এ ইউজিং দ্য 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। 3 পিরিয়ড বলছে, তাহলে যদি 3 পিরিয়ড বলে তাহলে নিচের থেকে এই যে 7 নাম্বারটা বের করতে বলছে। সো আমাদের 7 এর উপরে কে কে আছে? 6 আছে, 6, তারপরে 5 আর হচ্ছে হলো 4, তাহলে লাস্টের থেকে 3টা ধরছি। 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ বলছে দেখা 3টা ধরছি। এখন যদি বলতো 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ তাহলে কয়টা ধরতাম? তাহলে নিচের থেকে 4টা ধরতাম ভ্যালু। যদি 5 পিরিয়ড বলতো 5টা ধরতাম নিচের থেকে, 6 পিরিয়ড বললে নিচের থেকে 6টা ধরতাম। তো এখানে তোমার হলো 3 পিরিয়ড বলছে, তাহলে তুমি কিভাবে বের করবে অ্যান্সারটা? খুবই সিম্পল। কেমনে বলো তো দেখি, ব্রেনটা খাটাও। তাহলে হচ্ছে হলো তুমি চিন্তা করো যে ফোরকাস্ট,
এফ অফ 7 মানে ফোরকাস্ট অফ 7 যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা 3 পিরিয়ড বলছে, তার মানে কি নিচের তিনটারে যোগ করব, 2200 প্লাস হচ্ছে হলো 2300 প্লাস হচ্ছে হলো 2100, সো 3 দিয়ে ভাগ দিয়ে দিব, সিম্পল হিসাব। এখন বলতে পারো ভাই এটা কিছু হইলো, এটাই আসলে ম্যাথ, সত্যি কথা যেটা। সো এই হলো অ্যান্সার হলো 2200। সো F7 এর ভ্যালু বের হয়ে গেছে 2200, এটা আমাদের নাম্বার শেষ। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আমরা দ্বিতীয় জিনিসটা দেখব, সেটা হচ্ছে হলো ওয়েটেড মুভিং অ্যাভারেজ। কি জিনিস দেখবো? ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথডটা বের করা দেখবো। আচ্ছা, সো এই ওয়েটেড মুভিং অ্যাভারেজ বের করার জন্য আমাদের কিছু ওয়েট দেওয়া থাকবে কোশ্চেন, অবশ্যই দেওয়া থাকবে। এই যে দেখো এখানে কি লিখছে, কনসিডারিং ওয়েট অ্যাজ 0.3, 0.5, 0.1 এবং 0.1। এখন কথাটা হচ্ছে তোমার এখানে কি কাজ? এই কাজটা হচ্ছে হলো এই যে 0.3, 0.5, 0.1 দেওয়া আছে, যে এগুলাকে তুমি কি করবা জানো? ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিবা, মানে বড় থেকে ছোট সাজায় নিবা। বড় থেকে ছোট মানে কি ডিসেন্ডিং? আমি আবার একটু ইংলিশের দুর্বল তো, যাই হোক যদি ভুল হয় ক্ষমা প্রার্থী। ঘটনা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজায় নিব। তো 0.5 সবচেয়ে বড় কোনটা এখানে? 0.5, তারপরে হচ্ছে হলো তাইলে তারপরে ছোট কোনটা? 0.5 এর পরে তোমার হচ্ছে হলো 0.3, তারপরে 0.1, তারপরে হলো 0.1। চারটা কি দেওয়া আছে? মুভিং এর অ্যাভারেজ কয়টা দেওয়া আছে? 4টা দেওয়া আছে। তাইলে আমরা নিচে থেকে কয়টা ভ্যালু নিব? নিচে থেকে 4টা ভ্যালু নিব। আমি এখানে ডাইরেক্ট ম্যাথ করানো শুরু করছি, কারণ আসলে ওই সূত্র একটা একটা করে দেখানো কোনোই মানে হয় না, এগুলো একবারে পানি ভাত, ঠিক আছে? সো তোমার হলো যেভাবে করবা সেটাই শুধু দেখাই দিতেছি। সো ফার্স্টে করবা কি, সর্ট করে নিবা, সর্টেড ওয়েট। তো সর্ট করে নিবা, তোমার হচ্ছে বড় থেকে ছোট সর্ট করে নিছি ওয়েট গুলাকে। এখন হচ্ছে জাস্ট আমরা কি করব, তোমার হলো ফরকাস্ট অফ 7 বের করে ফেলবো। কিভাবে বের করব জানো? এফ অফ 7 বের করবা হচ্ছে হলো প্রত্যেকটা নিবা, ওয়েটটারে গুণ করে দিবা সাথে। প্রত্যেকটা নিবা বলতে কি? প্রত্যেকটা বলতে হচ্ছে এই যে ফার্স্ট হলো 6 নাম্বার নিব, 6 নাম্বারের ভ্যালু কত আছে? 2200 আছে, তাহলে 2200 ইনটু এই যে 0.5, সিম্পল। তারপরে হচ্ছে হলো তোমার হলো এরপরে কত? 2300 নিবা ইনটু 0.3, তারপরে কত নিবা বলো তো দেখি? তারপর নিবা 2100, তাহলে 2100 ইনটু 0.1, তারপরে কত নিবা? 4টা বলছে না, তাহলে 1800 ইনটু 0.1। এতটাই ইজি ব্রো, এটাই বললাম যে একবারে পুরাই ঝাঁকানাকা, পুরাই একবারে ইজি। তো এভাবে তুমি হচ্ছে হলো খুব সিম্পলি হচ্ছে হলো বের করে ফেলতে পারো। এটা এখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আই গেস 2180 আসবে। সো এটাই অ্যান্সার, ওকে? সো এখন দেখো 3 নাম্বারটা অবশ্যই একটু হচ্ছে হলো এইগুলার তুলনায় একটু মানে চিন্তা করতে হবে, এই জন্য এই জিনিসটাকে আগে তোমাদের বুঝাই দিই। সো প্রথম দুইটা বুঝছো তো? কোনো প্যারা নাই তো? আশা করি কোনো প্যারা থাকার কথা না, এত পানিবাদ যদি প্যারা লাগে তাহলে কিন্তু মায়ের হবে। সো এখন আমরা একটু পানিভাত ম্যাথ তো শেষ করে ফেলছি, এখন একটু ডিফিকাল্ট না, বেসিক্যালি সূত্র দিয়ে করে এই ম্যাথটা দেখবো এখন। সো এই সূত্র দিয়ে করার ম্যাথটার আগে আমি হলো সূত্রটা একটু লিখে নিই, কি বলো? সো সূত্রটা হচ্ছে এফ অফ এন মানে ফরকাস্ট অফ এন যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? এফ অফ এন মাইনাস 1 কে ধরবো, তারপরে প্লাস করব আলফা ইন্টু এ অফ এন মাইনাস 1 মাইনাস হচ্ছে এফ অফ এন মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আগে খাতায় লেখো, তারপরে বুঝবা যে এখানে কি হয়েছে। ওকে, সো সূত্রটা আমরা লিখছি, আশা করি লিখছি। তাহলে এখন আমরা হচ্ছে হলো বুঝি, কোশ্চেনটা বুঝি যে আসলে আমাদের কি চাইছে এখানে। তো কোশ্চেনে দেখো কি চাইছে, কোশ্চেনে আমরা দেখব। সো দেখো তোমার হচ্ছে এখানে বলছে যে ফোরকাস্টের সেল বের করতে পিরিয়ড 3 থেকে 7 পর্যন্ত, এই যে পিরিয়ড 3 থেকে 7 পর্যন্ত আমরা হচ্ছে ফোরকাস্টের সেল বের করব, ভালো কথা। তারপরে ইউজিং এক্সপোনেনশিয়াল স্মুথিং, এটাকে বলতেছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড দ্বারা আমরা এটা বের করব। এখানে আলফার মানটা দেওয়া আছে, এই যে এই আলফার মানটা দেওয়া আছে। তারপরে কনসিডার করতে বলছে ফরকাস্ট এর পিরিয়ড 2টা নাইভ অ্যাপ্রোচে তোমার হচ্ছে নিতে বলছে। নাইভ অ্যাপ্রোচটা কি সেটাও আমরা শিখবো। আর হচ্ছে এখন কোশ্চেনে কিন্তু সবসময় মাথায় রাখবা, কোশ্চেনে নাইভ অ্যাপ্রোচ কত নাম্বারে দেওয়া আছে সেটা তোমার মাথায় রাখতে হবে। সো কখনো কখনো পিরিয়ড 2 বলে দেয়, কখনো 3 বলে দেয়, ঠিক আছে? কখনো বা নাইভ অ্যাপ্রোচ দেওয়াই থাকে না। সো এই জিনিসগুলো আমরা এখন ম্যাথ করতে করতে শিখবো যে আসলে নাইভ অ্যাপ্রোচটা কি, বা এই যে এটসেট্রা জিনিসগুলো আসলে কেমনে কি কাজ করে। চলো দেখি।
একবারে ইজি। তো সর্বপ্রথম আমরা ধরো সি লিখলাম, ওকে। সো এম একটা করি। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে এই যে টেবিলটা আছে না, এই টেবিলটা হচ্ছে আমরা তুলে নিই, তাহলে করতে সুবিধা হবে। এখন ফোরকাস্টটা আমরা বের করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম ফোরকাস্টটা, ঠিক আছে, এটা বের করার কোনো ওয়ে নাই, এটা সবসময় ফাঁকা থাকবে, ঠিক আছে। মানে 1 নাম্বার পিরিয়ডের আমরা ফোরকাস্ট বের করতে পারবো না, এটা কোনো ম্যাথের ক্ষেত্রেই হবে না। সো এখানে আমাদের বলছে কি 2 নাম্বার পিরিয়ডে নাইভ অ্যাপ্রোচ ইউজ করতে। নাইভ অ্যাপ্রোচটা কি জানো? কিছুই না, জাস্ট হচ্ছে হলো অ্যাকচুয়াল সেল যেটা আছে সেটাকে আমরা 2 নাম্বারের ফোরকাস্টে নিয়ে এসে বসাই দিব, ঠিক আছে। সো 1 নাম্বারটা তো আমাদের বের করার কোনো ওয়ে নাই, কারণ নাইভ অ্যাপ্রোচ ইউজ করার সিস্টেম নাই, কারণ এই যে এর আগে কোনো অ্যাকচুয়াল সেল নাই, তাহলে এটা নাইভ অ্যাপ্রোচ ইউজ করতে পারবো না। ফার্স্টে ফোরকাস্টটা পাব, তাহলে আমাদের পিরিয়ড 2 তে বলে দিছে দেখা আমরা কি করছি, ডাইরেক্ট অ্যাকচুয়াল সেল থেকে আমরা ভ্যালুটা নিয়ে এসে ফোরকাস্টে বসাই দিছি, এটাকে আমাদের বলতেছে নাইভ অ্যাপ্রোচ। আচ্ছা ভালো কথা। এখন যদি আমাদের বলে দিত যে মান 3, নাইভ অ্যাপ্রোচ ইউজ করা মান 3 তে, তাইলে কি করতাম? তাইলে প্রথম দুইটা ফাঁকা থাকতো, তারপরে 3 নাম্বারে আমরা করতাম কি, যে 2 নাম্বারের ভ্যালুটা ডাইরেক্ট এসে আমাদের 3 নাম্বারে বসে যেত, মানে 2200 বসে যেত। বুঝতে পারছো কেমনে কাজ করতেছে? অথবা কোশ্চেনে যদি দেওয়াই না থাকে, কোশ্চেনে যদি বলাই না থাকে যে নাইভ অ্যাপ্রোচ কোনটা নিব, তখন আমরা বেসিক্যালি 2 নাম্বারটাই নেই। কোশ্চেনে অনেক সময় জাউরামি করে তোমার হচ্ছে 4 নাম্বারটা বলতে পারে। সো 4 নাম্বারটা বললে, ধরো পিরিয়ড 4 বলছে, তাহলে কি করবা, পিরিয়ড 3 এর অ্যাকচুয়াল সেলটা আইনা 4 নাম্বারে বসাই দিবা ফোরকাস্টে। সো এটাই হচ্ছিল নাইভ অ্যাপ্রোচ। আশা করি এর এখন তোমাদের সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা 2 নাম্বারে নাইভ অ্যাপ্রোচ দিয়ে ফোরকাস্ট বের করে ফেলছি। সো 2 নাম্বারে ফোরকাস্ট বের করা শেষ। এখন আমরা 3 নাম্বারে ফোরকাস্টটা বের করব। কেমনে বের করবা চিন্তা করে বলো তো দেখি। ওই যে সূত্রতে আমরা কি শিখছি বলো তো দেখি। সূত্রতে আমরা শিখছি যে f of 3 যদি f of n, সূত্রটা লিখি আবার, f of n is equals to f of n minus 1 প্লাস হচ্ছে হলো আলফা a of n minus 1 মাইনাস হচ্ছে হলো f of n minus 1 গেল। তো এখন কত হচ্ছে f of n কত, f of 3, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে হলো f of 3 is equals to কত, f of 2, n minus 1 মানে 2, তাহলে আলফা a of 2 মাইনাস হচ্ছে হলো f of 2। সিম্পল। তাহলে বুঝতেছো f of 2 কত, 2 হচ্ছে হলো 2000, তাহলে 2000 প্লাস কি করবা, আলফার মান কত কোশ্চেনে দেওয়া থাকবে 0.3, তাহলে 0.3 ইনটু তোমার হচ্ছে হলো a of 2 কত 2200 মাইনাস 2000 হইছে। তাহলে এখন ভ্যালুটা বের করো, কত আসে বলো তো দেখি। তোমরাই বের করো, আমাকে বলো, আমি একটু শুনি যে তোমরা কি বের করলা। ওকে, আমি ক্যালকুলেটর দিয়ে বের করি তোমাদের জন্য। আমার সেই আদিম কালের স্পষ্ট মনে থাকছে নাকি কে জানে। আমার এই স্পেশাল ক্যালকুলেটরটা বের করলাম তোমাদের জন্য। তো 2200 মাইনাস 2000, তাহলে হচ্ছে হলো এটা কত ইনটু 0.3 তোমার হচ্ছে হলো প্লাস 2000, তাহলে কত আসে 2060। সো এটা তাহলে ফোরকাস্ট করে ভ্যালু কত বের করছি 2060। তাহলে এখন আবার সেম এটার ক্ষেত্রে বের করো, সূত্র সেম সূত্র, f of 4 এর ভ্যালু, f of 4 is equals to f of 3 এর ভ্যালু কত 2060 প্লাস 0.3, তারপরে হচ্ছে হলো অ্যাকচুয়াল কত এখানে 1800 মাইনাস হচ্ছে কত 2060 is equals to কত বের হয়। চলো আমরা এটা একটু করে দেখি নিজেরা। তুমিও করো, আমিও করি, সবাই করি আমরা একসাথে। 0.3 ইন্টু 1800 মাইনাস হচ্ছে 2060, ওকে। সো কত আসছে 1982। সো এরকম করে তুমি বাকি দুইটাও বের করে ফেলো, এত তো প্যারা নেই তাই না। তো আশা করি কোনো প্যারা হবে না, এই দুইটা বের করতে পারবা বাকি দুইটাই। সো বাকি দুইটার ভ্যালুটা আমি একটু বলে দিই। 2017 আর হচ্ছে হলো 2102, ধরো হচ্ছে হলো দশমিক আসবে আর কি। এই যে আমাদের যে ম্যাথগুলো আছে না, এগুলো তো তুমি দশমিক নিয়ে গুতাগুতি করার দরকার নেই, ঠিক আছে। ফ্যাকাল্টি বলছে আমাকে, স্যারে বলছে, সো দশমিক না নিলেও হবে, কারণ আমাদের এই দশমিকগুলো এখানে তো ভ্যালু ক্রিয়েট করতেছে না। সো দ্যাটস ওয়াই দশমিক নিয়ে করবা অবশ্যই, কিন্তু রাউন্ড করে করতে পারো চাইলে, এটা উইশ, কিন্তু অবশ্যই দশমিক নিয়ে করা ভালো, তাহলে মানে একবারে সুন্দর কিউট ভ্যালু আসবে। সো এই কিউট ভ্যালু নিয়ে আমাদের হচ্ছে হলো খেলা শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে হলো আমাদের এই ফরকাস্টে ম্যাথ কিন্তু শেষ। সো পোলাপাইন দেখো তোমার হচ্ছে হলো আরো দুইটা
কোশ্চেন নিয়ে আসছি। এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কোশ্চেনই আমাদের হচ্ছে হলো আলাদা আলাদা ভাবে আসতে পারে, 10 নাম্বার করে। তো দুইটা একসাথে শিখাই দিই, প্যারা শেষ। আর কথা হচ্ছে সূত্রগুলাও ম্যাথ করতে করতে শিখা যাবে, ঠিক আছে? সো ফান হইতে শেখানোর ট্রাই করতেছি, কারণ বড় ভাইয়ের কাছে আসছো। দেখো আজকের কথা বাদ, আমরা একটু মজা করে শেষ করে দিই। আর ব্যাপারটা হচ্ছে কি, এখানে এ আর বি, এখানে এ তে কি বলছে আমরা দেখি, ঠিক আছে? কোশ্চেন গুলো ভালো মতো দেখলেই হয়ে যাবে। কোশ্চেনটা দেখো এখানে কি বলছে। কোশ্চেন এখানে বলছে হচ্ছিল টেকনিক ফর ট্রেন্ড অ্যানালাইসিস, ঠিক আছে? রিগ্রেশন অ্যানালাইসিস করতে। সো রিগ্রেশন অ্যানালাইসিস করা এত প্যারা নাই, রিগ্রেশন অ্যানালাইসিস করবা। সো চলো আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করে ফেলি। তো রিগ্রেশন অ্যানালাইসিস করতে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে হলো শিখতে হবে। সো কয়েকটা জিনিস কি কি শিখতে হবে? ফার্স্ট অফ অল আমাদের হলো রিগ্রেশনের জন্য একটা হচ্ছে কি বলে ইকুয়েশন আমাদের বের করতে হয়। সো সেই ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে হলো ফিট লাইন, মানে ft ইজ ইকুয়ালস টু a প্লাস বিটি, ঠিক আছে? সো a প্লাস বিটি আমাদের বের করতে হবে, এই ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। সো এই ইকুয়েশনটা বের করার জন্য তোমার হচ্ছে এই যে দেখো টি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। এখন কোনটা কি? এফটি মানে হচ্ছে হলো ফরকাস্ট ফর এ পিরিয়ড, মানে একটা পিরিয়ডের জন্য যে ফরকাস্ট, মানে ফরকাস্ট ভ্যালুটা। ওই যে F7 লিখতাম না, যে 7 মান্থের জন্য ফরকাস্ট, ওরকম আর কি। এটা কোন পিরিয়ডের জন্য ফরকাস্ট, সো সেটা। সো এফ মানে আমরা লিখতে পারি ফরকাস্ট। তারপরে হচ্ছে হলো এ হচ্ছে হলো ভ্যালু অফ এফটি। সো এটা কিভাবে বের করে সেটা আমরা মেইনলি নজর দিই। এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে, চলো আমরা এর সূত্রটা লিখে ফেলাই। এর সূত্র, আচ্ছা এ লেখার আগে বি এর সূত্র। সো এখানে কয়েকটা জিনিস হচ্ছিল তোমাদের খাতায় অবশ্যই অবশ্যই লিখে নিতে হবে। ফার্স্ট অফ অল এই বিটা মানে কি? এই বি মানে হচ্ছে হলো সূত্র একটা, সেই সূত্রটা লেখা নাও। সামেশন অফ n ইনটু সামেশন অফ টি ওয়াই, সরি হ্যাঁ, সামেশন অফ টি ওয়াই মাইনাস হচ্ছে হলো সামেশন অফ টি সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই তোমার হচ্ছে হলো n ইনটু সামেশন অফ টি স্কয়ার মাইনাস হচ্ছে হলো সামেশন অফ টি তার হোল স্কয়ার। বুঝছো সূত্রটা কি হয়েছে? এখন কইতে পারো ভাই এটি কি খেলা চলতেছে, এত সামেশন কেন? n ইনটু সামেশন অফ টি ওয়াই মাইনাস সামেশন অফ টি ইনটু সামেশন অফ ওয়াই, ঠিক আছে? ডিভাইডেড বাই n ইনটু সামেশন অফ টি স্কয়ার মাইনাস সামেশন অফ টি তার হোল স্কয়ার। সো এই জিনিসগুলো আপাতত মাথায় রাখো, আমি একটা একটা করে দেখাই দিব। সো এই সূত্রগুলো আগে খাতায় লিখে ফেলো। তারপরে এ বলতে কি বুঝায়? এ বলতে বুঝায় হচ্ছে হলো সামেশন অফ ওয়াই মাইনাস হচ্ছে বি ইনটু সামেশন অফ টি ডিভাইডেড বাই n, ঠিক আছে? সো এই দুইটা সূত্র লিখছো। তাহলে এখানে আমরা ফোরকাস্ট যখন বের করতে যাব তখন এর ভ্যালুটা আমরা এভাবে বের করব, বি এর ভ্যালুটা এখান থেকে বের করব, আর টিটা আমরা বসাই দিব আমাদের ডিমান্ডের যে ভ্যালুটা, মানে কত নাম্বারে আমরা বসাইতেছি। সো ওইগুলো আমি দেখাবো, টেনশন নিও না, টেনশনে কিছু নেই। সূত্রগুলো লেখা হয়েছে না? সো ডান, আপাতত তোমাদের বোঝার জন্য এতটুকু ডান। ওকে, সো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই ভ্যালুগুলো বের করতেছি। খুবই সিম্পল, খুবই পানিবান, কোনো প্যারা নেই। সো কোনটা কোনটা বের করা লাগবে সেটা হচ্ছে হলো কথা। সো ফার্স্ট অফ অল যেটা করবা, এই যে তোমার হলো চারটা আছে না, এখন আমি এই চারটা তোমার হচ্ছে খাতায় তুলে ফেলবো। সো চলো আমার সাথে সাথে তোমরা তুলে ফেলো। ইয়ার, ওকে দেখো আমরা হচ্ছে হলো এই লেখাটা লিখে ফেলছি, একটা হলো ইয়ার আর একটা হলো অ্যাকচুয়াল ডিমান্ড। এখন হলো আমরা এই ম্যাথটা করা শুরু করবো। সো দেখো তুমি দেখে দেখে শিখো যে ভাই ট্রেন্ড অ্যানালাইসিসটা কেমনে করতেছি। সো এটার একটু পামে চাপাই দিই। সো ইয়ারগুলো যে লেখা আছে সেগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের হচ্ছে হলো পিরিয়ড লিখতে হবে। পিরিয়ডটা কেমনে লেখে দেখো, পিরিয়ডটা লিখতে হলে এভাবে, তোমার হচ্ছে হলো প্রথমটা 1, এই যে প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, 6, এরকম করে পিরিয়ডে সিরিয়াল দিয়ে দিলাম, ঠিক আছে? সো এই মেইনলি এই যে ইয়ারটা, এটা তেমন কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো এটা তুমি চাইলে ইগনোরও করতে পারো বা লিখতে পারো আমার মতো করে, এটা উইশ। কিন্তু তোমার এটা তেমন কোনো কাজে লাগবে না, এখানে যে ইয়ারগুলো দিয়ে দিবে সেটা কাজে লাগবে না, সিরিয়ালটা কাজে লাগবে। ওকে, তো এটা একটা গেল, কারণ কি সিরিয়ালটা হচ্ছিল টি, ঠিক আছে? সো এখন দেখো এরপরে হচ্ছিল অ্যাকচুয়াল ডিমান্ড। এখন আমাদের কয়েকটা জিনিস হচ্ছে হলো এই টেবিলের মধ্যে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে টি স্কোয়ার, ঠিক আছে? টি স্কোয়ারটা বের করবা, আর হচ্ছে হলো টি ওয়াই, টি ইন্টু ওয়াই, এটা বের করবা।
সো ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে হলো এই যে অ্যাকচুয়াল ডিমান্ড যেটা বলে এটাকে আমরা ওয়াই হিসেবে ধরি, তাহলে পিরিয়ডটারে আমরা ধরতেছি টি, আর অ্যাকচুয়াল ডিমান্ড যেটা সেটাকে আমরা ধরতেছি ওয়াই। সো কোশ্চেনে হলো ইয়ার আর হচ্ছে হলো ডিমান্ড দেওয়া থাকলে আমরা ইয়ারের সাথে পিরিয়ডটা সিরিয়াল ওয়াইজ লিখে নিব, 1 2 3 4 5 6 সিরিয়াল ওয়াইজ লিখে নিছি। তারপরে হচ্ছে ডিমান্ড ইজ ইকুয়ালস টু ওয়াই, আর এটা ইজ ইকুয়ালস টু কি টি স্কয়ার, আর এটা হলো টি ওয়াই। তাহলে এখন টি স্কয়ার বের করো, এটা মানে কি স্কয়ার করবা, সিম্পল হিসাব, তাহলে কত 1, এটার স্কয়ার করো কত হয় 4, তারপরে হলো 3 3 9, তারপরে 4 4 16 25, আর হচ্ছে হলো 36। এখন হচ্ছে টি আর ওয়াই গুণ করবা, মানে এটার সাথে পিরিয়ডটা গুণ করবা। সো 1000 ফার্স্টেরটা কত আসে 1000, আবার এটার সাথে এটারে গুণ করে দিও না, মানে এটার সাথে এটারে গুণ করে দিও না, টির সাথে ওয়াই গুণ হবে, তাহলে হলো 2 ইনটু 1100 কত হয় 2200, তারপরে হলো 3 ইনটু তোমার হলো 1300, 3 ইনটু 1300 কত হয় 3900, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 ইনটু 1700 কত হয় 4 6 3 7 4 7 28, 28 আর হচ্ছে হলো 6 6800, তারপরে হচ্ছে হলো তোমার 5 10000, ওকে। সো তারপরে যেটা বের হয় তারপরে হচ্ছে হলো 3 6 18 13000, 13800, সো 13800 তোমার হলো হয়ে গেল। সো এখন সিম্পলি কি করবা জানো, এই যে টোটাল এটা কি সামেশন অফ টি বের হইতেছে না, সামেশন অফ টি বের করো, টাটা করে বের করে ফেললাম 21, এটা হলো অ্যানসার। অ্যাকচুয়াল এটা হলো সামেশন অফ ওয়াই, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আসে হচ্ছে হলো করে একটা ড্রিল মেশিন চালাইলাম এটা, আচ্ছা। সো নাটক করে করে আমি আসলে দেখে দেখে অ্যানসার বসাইতেছি, কিন্তু একটু এমন একটা ভাব লইলাম যে আমি আসলে নিজে নিজে যোগ করতেছি, যারা ভাবছো তাদেরকে সমবেদনা। তো যাই হোক, তোমার হচ্ছিল 91, তারপরে হলো এই পুরাটা বুলডোজার চালা আমি বের করছি যে তোমার হচ্ছিল এটা ভ্যালু কত 37700, ঠিক আছে। যোগ করে বের করো, নিজের ঠেকায় বের করো, পেয়াদ আমি বের করে দিব কেন। আচ্ছা, তারপরে হচ্ছিল এই যে বের হয়ে গেছে, কিন্তু এখন কথা হচ্ছে এই ভ্যালু থেকে এখন হলো সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসায় দাও, ইকুয়েশন বের করে ফেলো। সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসাইতে পারবা না, সূত্রটা কি ছিল চিন্তা করে দেখো তো, সূত্রটা কি বলছিলাম আমি, সূত্র মনে করে দেখো, সূত্র কি বলছি, বুকে হাত রেখে বলো, হঠাৎ করে এই ডায়লগটা কই থেকে যেন শিখছি। যাই হোক, এটা হচ্ছিল এখন দেখো, তাহলে সিম্পলি তোমার হচ্ছে হলো তাহলে n b এর ভ্যালু কত, n ইনটু সামেশন অফ টি স্কয়ার মেবি নাকি টি ওয়াই, আচ্ছা, মাইনাস হচ্ছে হলো সামেশন অফ টি ইনটু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে হলো n ইনটু সামেশন অফ টি স্কয়ার মাইনাস হচ্ছে হলো সামেশন অফ টি তার হচ্ছে হলো হোল স্কয়ার। এটা হলো সূত্র। তাহলে সূত্র অনুযায়ী ভ্যালুগুলো বসায় দাও। n এর ভ্যালু কত, এখন তোমার কথা আসতে পারে যে ভাই n এর ভ্যালু কত, n এর ভ্যালু কত জানো, n এর ভ্যালু হচ্ছে হলো কতটার ফোরকাস্ট আমরা মানে কতটা অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হাইয়েস্ট কত পিরিয়ড 6 না, মানে 6টা সিরিয়ালি 6 না, তাহলে n এর ভ্যালু কত 6। ওকে, সো এভাবে তুমি হচ্ছে হলো n এর ভ্যালু বের করবা, খুবই সিম্পল। সো n এর ভ্যালু কত 6, তাহলে 6 ইনটু তোমার হলো ty এর ভ্যালু কত, ty ইজ এ সামেশন অফ ty কত বের করছি 37700 গেল, মাইনাস হলো তোমার সামেশন অফ t মানে 21 ইনটু সামেশন অফ y মানে 9400 ডিভাইডেড বাই হলো n ইনটু n মানে কি 6 ইনটু t স্কয়ার, সামেশন অফ t স্কয়ার কত 91 মাইনাস সামেশন অফ t হলো 21 তার হলো হোল স্কয়ার। সো ভ্যালু বের করো, চলো আমি আমার ইন্টারন্যাশনাল ক্যালকুলেটর দিয়ে হচ্ছে হলো বের করি, তোমরা তোমাদের দেশি ক্যালকুলেটর দিয়ে বের করো। তোমার হচ্ছে হলো 37700 মাইনাস হচ্ছে 21 ইনটু 9400, তারপরে হচ্ছে 9 ইনটু 91 মাইনাস হচ্ছে 21 তার হলো হোল স্কয়ার। ওকে মাই বয়, এখন হচ্ছে হলো কত বেরোচ্ছে 274, তাই না? ওকে, সো আমাদের অ্যানসার কত বেরিয়েছে 274.285। সো এটা হচ্ছে হলো y এর b এর ভ্যালু বের হইছে, b এর ভ্যালু বের করতে পারছো, এর ভ্যালুটা একটু বের করে ফেলি চলো, কারণ কি এখন হচ্ছে হলো এর ভ্যালু সূত্রটা কি, সামেশন অফ y মাইনাস হচ্ছে হলো b অফ সামেশন অফ t ডিভাইডেড বাই n, এটা হচ্ছে হলো সূত্র। তাহলে তুমি হচ্ছে হলো লেখা ফেলো না, কোনো প্যারা আছে। সামেশন অফ y মানে কি, এই যে তোমার হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড কত 9400 মাইনাস হচ্ছে হলো b এর ভ্যালু কত
বি এর ভ্যালু এই যে 274 বের করছি, 274.285 ইন্টু টি, সামেশন অফ টি, টি এর ভ্যালু 21, তাহলে ইন্টু 21 ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 6, এই যে এন এর ভ্যালু 6, এটা হচ্ছে এন এর ভ্যালু, মানে হাইয়েস্ট কত পিরিয়ড আছে, সো এন এর ভ্যালু কি 6, তাহলে হচ্ছে এখন ক্যালকুলেশন করো। আবারও তুমি তোমাদের দেশি ক্যালকুলেটর ইউজ করো, আমি আমার ইন্টারন্যাশনাল ক্যালকুলেটর ইউজ করতেছি। 9400 মাইনাস হচ্ছে 274.285 ইনটু 21 ডিভাইডেড বাই 6 এন্ড এন্টার করলে আমরা পেয়ে গেলাম 606,669। ওকে ব্রাদার, আন্ডারস্ট্যান্ড, বুঝে গেছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমরা কি এফটি এখনো বের করছি, মানে এফটি ইজ ইকুয়ালস টু একটা ইকুয়েশন পাইছিলাম না, এ প্লাস বিটি, সো এটা বের করো, তাহলে এর ভ্যালু কত এফটি, অতএব এফটি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছিল এ এর ভ্যালু কত 606,669 প্লাস হচ্ছিল বি, বি এর ভ্যালু কত 274.285, তারপরে টি। এখন সহজ কথা হচ্ছে আমরা যখন এখন আমাদের কি কি বের করতে বলছে, এই যে দেখো এখন কোশ্চেন দেখবো, এখন কোশ্চেনে কি কি বের করতে বলছে 2024 আর 2025 এর জন্য বের করতে বলছে। সো 2024 আর 2025, এই যে 2024 এর জন্য বের করতে বলছে আর 2025 এর জন্য বের করতে বলছে। সো 2000, এটা হলো পিরিয়ড 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7 আর এটা হলো 8। তাহলে 7 এর পিরিয়ড আর হলো 8 এর পিরিয়ড বের করতে বলছে, তাহলে 8 আর 7 এর পিরিয়ড বের করার কোনো প্যারা আছে? সিম্পল কিন্তু। তাহলে f7 বের করতে বলছে আর f8 বের করতে বলছে, তাহলে f7 ইজ ইকুয়ালস টু 606,669 প্লাস হচ্ছে এই যে টি, টি এর ভ্যালু 7 বসাইছি, তাহলে কি 274,285 ইনটু টি এর ভ্যালু 7। সো যখন f অফ 8 বের করবা তখন হচ্ছিল 606,669 প্লাস হচ্ছিল 274,285 ইনটু 8। দেখছো কতটা পানি ভাত? তোমরা মিয়া মানুষ ভালো না, এত সোজা জিনিস হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছো, ভালো কথা, শেয়ার করে দিও। আর কথা হচ্ছে ডিসকর্ড সার্ভার, ঠিক আছে? ডিসকর্ড সার্ভারে আমি যে প্র্যাকটিস গুলো করাইছি না, এটা হচ্ছে নোট সেকশনে তুমি হচ্ছে এই প্র্যাকটিস গুলোর ডিটেলস ইন ডিটেলস পাওয়া যাবে, খুব সুন্দর মতো করা আছে। চাইলে ওইখান থেকে একবার চোখ বুলাই যাবে এক্সামের আগে, তাহলে হয়ে যাবে, তখন তার ভিডিও দেখার সময় নেই। সো এক্সামে 10 মিনিট আগে 20 মিনিট আগে জাস্ট চোখ বুলাই যাবে যে ম্যাথটা কিভাবে করছে। আর আপাতত তুমি হচ্ছে আমার ভিডিও দেখে শিখানো। আচ্ছা, সো আমরা কি দেখছো ফান করতে করতে যোগ করতে করতে কিন্তু আমরা আরেকটা মেথড শিখে ফেলছি, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস বাই রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে যে ট্রেন্ড টেকনিক ফর ট্রেন্ড অ্যানালাইসিস, এই ম্যাথটা শেষ। সো আমাদের ম্যাথটা শেষ, লাগাও টিক। তারপরে হচ্ছে এখন আমরা এই যে বি নাম্বার ম্যাথটা এটা শিখবো। সো এই ম্যাথটা শিখার আগে আমাদের যেটা করতে হবে, তিনটা সূত্র আবার জানতে হবে, এই যে ম্যাডের সূত্র, পাগলার সূত্র, তারপরে এমএসসি সূত্র, তারপরে হচ্ছে ম্যাপের সূত্র। সো এই তিনটা সূত্র এখন আমরা লিখবো। সো চলো আমরা এই তিনটা সূত্র লিখে ফেলাই। এই তিনটা সূত্র একবারে পানি ভাত। তোমার হচ্ছে ম্যাড পাগলার সূত্র হচ্ছে পাগলা ইজ ইকুয়ালস টু তোমার এই লাল কালি মুছো, এই তো। সো পাগলার সূত্র কি? পাগলার সূত্র হচ্ছে এই যে এটা কি এটা মডুলাস, ঠিক আছে? মডুলাস অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, অ্যাকচুয়াল মাইনাস হচ্ছে ফোরকাস্ট, ঠিক আছে? ফোরকাস্ট ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা হচ্ছে ম্যাডের সূত্র। এমএসসি সূত্র কি? এমএসসি সূত্র হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট তার হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। সো এরপরে আসতেছে কি? এরপরে আসতেছে হচ্ছে ম্যাপের সূত্র। ম্যাপের সূত্রটা কি? ম্যাপের সূত্রটা হচ্ছে n, নিচে থাকবে n, উপরে থাকবে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট ডিভাইডেড বাই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100%। সো এটা পার্সেন্টেজে বের হবে, ঠিক আছে? সো এই যে তোমার হচ্ছে সূত্র তিনটা, এই তিনটা সূত্র তোমাদের হচ্ছে আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি সবাই হচ্ছে মাথায় নিয়ে নিছো যে সূত্র তিনটা কি কি। ওকে, সো এখন হচ্ছে আমরা খুব সিম্পলি হলো এই ম্যাথগুলো এখন বের করে ফেলবো, কোনোই প্যারা নাই। ওকে, সো এখন খেলাটা হচ্ছে কি জানো, এখানে একটা জিনিস আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা আছে, বুঝতে পারছো? এটার ক্ষেত্রে কি অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট করতে হবে।
সো এই কোশ্চেনের মধ্যে কিন্তু ফোরকাস্ট দেওয়া নাই, কিন্তু তারপরও ম্যাড, এমএসসি আর হলো এমএপিই চাইছে। তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে হলো ফোরকাস্টটা বের করে নিতে হবে। এখন বলতে পারো যে ভাই আমরা হচ্ছে হলো ফোরকাস্টটা কিভাবে বের করব? ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করতে পারি? আপনিই বলেন যে ভাই এটা কিভাবে বের করতে পারি। সো এটা বের করার জন্য আমরা বিভিন্ন উপায় আছে। সেটা হচ্ছে হলো এই যে আমরা লাস্ট ম্যাথের মধ্যে রিগ্রেশন দিয়ে আমরা কি করছি, রিগ্রেশন দিয়ে আমরা হচ্ছে হলো ফোরকাস্ট বের করছি না? সো এই ভ্যালুর মধ্যে আমরা যদি 1 বসাই দিই তাহলে যে ভ্যালুটা বের হবে সেটাই কি ফোরকাস্ট না? বুঝতে পারছো আমার কথাটা? মাথায় ঢুকছে কি? মানে হচ্ছে হলো ধরো তুমি এখান থেকে তাইলে হলো এখন এই যে যে রিগ্রেশন ট্রেন্ডিং এর ক্ষেত্রে যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে তুমি এখন বের করে নাও না ফোরকাস্ট গুলা। F1 এর ক্ষেত্রে বের করে নিবা। এই যে দেখো তোমার হচ্ছে হলো F1 ইজ ইকুয়ালস টু তোমার হলো 606.669 প্রথম F1 প্রথমটার জন্য কি করবা 274.285 তোমার হলো ইনটু 1। তো এটা ক্যালকুলেশন করো কত আসে, 880 পয়েন্ট কত সামথিং সামথিং আসে। ঠিক আছে, সামথিং সামথিং আসে এটা। তারপরে F2 এর ক্ষেত্রে বের করবা, F2 এর ক্ষেত্রে বের করবা, তারপরে F3 এর ক্ষেত্রে বের করবা, F4 এর ক্ষেত্রে বের করবা সিঙ্গেল এই ইকুয়েশন দিয়ে। ইকুয়েশনের মধ্যে শুধু টি এর ভ্যালু 1 1 2 3 4 5 6 7 8 যতটুকু আছে সেটা। সো এটাই, তাহলে এভাবে বের করলে কি আমাদের ফোরকাস্টের ভ্যালু বের হয়ে গেছে না? তাহলে আমরা কি করলাম, ফোরকাস্ট কিন্তু পেয়ে গেছি। তারপরে হচ্ছে হলো এই যে ফোরকাস্ট স্কোয়ার, তারপরে মাইনাস করব, যোগ করব, গুণ করব। এখন জাস্ট হলো এই জিনিসগুলো বের করব। চলো তাহলে ওকে, দেখো আগের ফর্মটাই নিয়ে আসছি। সো এখানে তোমার হচ্ছিল তাহলে এখন কি করব, অ্যাকচুয়াল বের হয়েছে। তাহলে তুমি তো কি 2 সেকেন্ড আগে বলছি যে কেমনে ফরকাস্ট গুলো বের করবা। সো আশা করি সবাই হচ্ছিল ফরকাস্ট বের করতে পারবা, কোনো প্যারা হবে না। সো আমি ফরকাস্ট গুলো ডাইরেক্ট লিখে ফেলে এখানে। ওকে, সো এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে হলো এখন 3টা জিনিস বের করতে হবে। এই যে ম্যাডের ক্ষেত্রে দেখো উপরে লবের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছিল এই কলাম দিয়ে মানে এখান থেকে আমরা বের করে ফেলবো, এই কি বলে এটাকে টেবিলের মাধ্যমে। সো অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, আর এটা কিন্তু মডুলাস। মডুলাস মানে কিন্তু কি, মাইনাস থাকলেও প্লাস হিসেবে আমরা নিব। সো অ্যাকচুয়াল মাইনাস, তাহলে অ্যাকচুয়াল রে এ ধরলাম আর ফোরকাস্টে এফ ধরলাম, তাহলে এ মাইনাস এফ, এটার আবার মডুলাস দিয়ে দিলাম। সো এ মাইনাস এফ করো, করতে পারবা না? এটা তো সিম্পল, তোমার হচ্ছে হলো মাইনাস করো, আমিও মাইনাস করি। চলো তাহলে হচ্ছে হলো 1000 মাইনাস 880.94, তাহলে হচ্ছে হলো কত আসে, আসে হচ্ছে হলো 11906 এটা একটা বের হয়েছে। তারপর এগুলো তুমি হচ্ছে হলো সেম টু সেম করে ফেলো ক্যালকুলেশন। অনেকদিন পর ভিডিও বানাইতেছি, বাপরে বাপ আমার গলা শুকায় গেছে। তোমরাও যারা ভিডিও দেখতে দেখতে হাঁপায় গেছো একটু পানি খায় নাও। এটা হলো একটা পান বিরতি, একটু পরে আসতেছি, একটা করে নি তারপরে পান বিরতি পালন করো। 21.9 47.61 মাইনাস করে দিছো। এখন জাস্ট এটার পরে স্কোয়ার করে দিবা, এ এফ তার স্কোয়ার। সো স্কোয়ার করো, ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করবা, তোমার তো নিজের এত ঠেকা নেই যে খুব কষ্ট করে স্কোয়ার করবা, দরকার আছে? দরকার নেই। সো ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করে ফেলো, 14175.28 বের হবে। এটা হলো 55 মানে কত, 3050 35, তারপরে হচ্ছে 75000, এটা 43, তারপরে হচ্ছে হলো ধরো 14,014.51, তারপরে হচ্ছে হলো 479.61, তারপরে হচ্ছে হলো ধরো 2266.71। ঠিক আছে, সো এইটা বের করছি, সিম্পল। তারপরে যেটা করতে হবে দেখো, এখন এই জিনিসটা একটু দেখো, a মাইনাস এফ এটার মডুলাস ডিভাইডেড বাই a, ঠিক আছে, ভাগ a ইনটু 100। এটা হচ্ছে হলো আমরা ডাইরেক্ট বের করে ফেলবো, বুঝতে পারছো? এটা হচ্ছে হলো আমরা ডাইরেক্ট বের করে ফেলবো। কারণ কি, কারণ হচ্ছে হলো এই যে এমএপি এর উপরে কি আছে, a মাইনাস এফ ডিভাইডেড বাই a ইনটু 100। সো a মাইনাস এফ তো আমরা বের করে রাখছি, সো এটারে আবার a দ্বারা ভাগ করে ইনটু 100 করে দিব। এই তাহলে হচ্ছে হলো এই কলামটা আমাদের ফিল হয়ে যাবে। ঠিক আছে, সো এই কলামটা ওইভাবে ফিল করে ফেলি। চলো, তো ফার্স্টেরটা হলো 11.9 আসবে, তারপরেরটা হচ্ছে হলো 5.02 আসবে, তারপরেরটা হচ্ছে হলো 9.96 আসবে, তারপরেরটা হচ্ছে 0.22 আসবে, তারপরেরটা হচ্ছে 1.09 আসবে, আর লাস্টেরটা আমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখাই দিই তোমারে। a মাইনাস এফ কোনটা, 47, তাহলে 47, চলো 47.61 a মাইনাস এফ ডিভাইডেড বাই a, এর ভ্যালু কত,
এর ভ্যালু দেওয়া আছে 2300, এই যে 2300 এর ভ্যালু, লাস্টেরটা করতেছি। সো এর ভ্যালু 2300 ইনটু 100 কত হয়, এটার ভ্যালু আসে 2.07। সো লিখে দিবা 2.07। সো একটা ভ্যালু আমি ক্যালকুলেশন করে দেখাই দিছি। সো এখন দেখো কি করতে হবে, কিছুই না, সিম্পলি তোমার হচ্ছে হলো যোগ করে দিতে হবে, সবগুলা সামেশন বের করে নিয়ে আসতে হবে। কোনটা কোনটা সামেশন লাগবে, এই যে এটা সামেশন লাগবে, এটা লাগবে আর এটা লাগবে, এই তিনটা সামেশন বের করে ফেলো এখন নিজেরা ক্যালকুলেশন করে, তাহলে হচ্ছে হলো কাজ হয়ে যাবে। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে হলো এই সবগুলা সামেশন লাগবে, ঠিক আছে, সামেশন, এই যে এগুলা হলো সামেশন। আমি সূত্রতে হচ্ছে হলো এই সামেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, লাস্টেরটার ক্ষেত্রে সামেশন চিহ্নটা উপরে না নিচে থাকবে, দাঁড়াও, এই যে সামেশন চিহ্নটা হচ্ছে হলো হোল সামেশন, ঠিক আছে, এভাবে সামেশন চিহ্নটা থাকবে, মানে দুইটার হর আর লব দুইটা মিলে। সামেশন চিহ্নটা দিতে ভুলে গেছিলাম, সামেশনটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবা। ওকে, তো এটা গেল। এখন আমরা সামেশন অফ a মাইনাস f বের করে ফেলি। সামেশন যদি আমরা করি তাহলে অ্যাকচুয়াল কত ভ্যালু আসে, সামেশন করে আমি দেখছি। সো আমি আমার ইন্টেলেকচুয়াল বুদ্ধি দ্বারা আমরা দেখতে পাইলাম যে 377.13 বের হয় সামেশন। তারপরে হচ্ছে হলো আবার এটা, ওকে, সো এই তিনটা যোগ করলে আসছে 377.13। তারপরে এই যে a মাইনাস f তার হোল স্কয়ারে আমরা যদি সবকিছু যোগ করে নিচে নামি তাহলে আসে প্রায় 36,761.91। আর হচ্ছে হলো এটা যদি করি তাহলে এটা আসে হলো 30.28। ঠিক আছে, সামেশন গুলা বের করা শেষ। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো সূত্রগুলা। আরে পাগলা, সূত্র, ম্যাডের সূত্র লিখতে ভুলে গেছো তোমরা, তো আসলেই পাগলা। তাহলে হচ্ছে হলো অ্যাকচুয়াল মাইনাস মানে a মাইনাস f তার সামেশন, মানে অবশ্যই প্লাস আর মাইনাস দুইটা কি হবে, মডুলাস চিহ্ন দেওয়ার কারণে প্লাস হয়ে যাইতেছে। সো এটা অবশ্যই মাথায় রাখবো। অনেক ক্ষেত্রে হয় কি a মাইনাস f করলে মাইনাস মান আসে, সেটা মাইনাসই রেখে দিই, পরে জয় বাংলা হয়ে যায়। তো এরকম করা যাবে না অবশ্যই, ঠিক আছে। তো তোমার হচ্ছে হলো কত, 377.13 ডিভাইডেড বাই হচ্ছে হলো কত, 6। যদি করি অ্যান্সার আসে কত, ম্যাডের ভ্যালু আসবে হচ্ছে হলো 6885। ওকে, 885 না 885 আর কি, ঠিক আছে। সো এটা একটা ভ্যালু আসলো, ম্যাডের ভ্যালু শেষ। তারপরে আসবে হচ্ছে হলো এমএসই এর ভ্যালু। এমএসই এর ভ্যালু সূত্রটা কি, সামেশন অফ a মাইনাস f তার হচ্ছে হলো হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে হচ্ছে হলো কত, 36,761.91 আর ডিভাইডেড বাই কি 6 মাইনাস 1 কত হয় 5। n এর ভ্যালু কিন্তু 6, ঠিক আছে, n এর ভ্যালু 6, তাহলে 6 মাইনাস 1 5। এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিই যাতে তোমাদের ভয়টা না থাকে যে ভাই কি পড়ায়, কোডার ভাই তো পাগলা হয়ে গেছে, উল্টাপাল্টা যোগ বিয়োগ আমার ভাই মিলতেছে না। এই যে দেখো কত আসে, 7,352 দশমিক কি যেন একটা আসছিল, 38 আসছিল, ঠিক আছে, 38 না, হ্যাঁ 382 আসছিল, 38। আচ্ছা গেল। তাহলে হলো এমএসসি এর ভ্যালু বের করছে। তাহলে এখন তুমি কিসের ভ্যালু বের করবা, তুমি এখন বের করবা হচ্ছে হলো ধরো এমএসসি এর ভ্যালু বের করছি না, তাহলে তোমার হচ্ছে হলো আরেকটা ভ্যালু আছে, এই যে এটা কি, এটা হলো এমএপিই। সো এমএপিই ইজ ইকুয়ালস টু কি, এমএপিই ইজ ইকুয়ালস টু সামেশন অফ, এটা সূত্রটা একটু ফাঁকা, একটু সুন্দর করে লিখি, জায়গা নাই, একটু মুছে তারপরে লিখি। ওকে, সো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে হলো এমএপিই ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে হলো এই যে সামেশন অফ তোমার হলো অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট ডিভাইডেড বাই হচ্ছে হলো অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি তো হ্যাঁ অ্যাকচুয়াল ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে হলো তোমার n। ওকে, সো এটা আমরা বের করি, চলো। তাহলে এখানে আমরা কি বের করছি, a মাইনাস f ডিভাইডেড বাই a। সো সেম জিনিসটাই এখানে ভ্যালুটা কত আসছে 30। সো 30.28 আমরা জানি ডিভাইডেড বাই n, n এর ভ্যালু কত 6, তাহলে হলো 5 দশমিক কিছু একটা আসবে, 6 3 18 424, তাহলে 5.6, সরি 424, তাহলে 4 হবে। ওকে, সো 4448 এরকম কিছু একটা আসবে। যাই হোক, এত কিছু হিসাব করে লাভ নাই, 0.54, আর এটা পার্সেন্টেজ আমি ফার্স্টে বলছি। সো এটা কি বের হয়ে গেছে। সো এইভাবেই দেখতে দেখতে চোখের পলকে শেষ হয়ে গেল আমাদের ফোরকাস্টিং চ্যাপ্টারের ম্যাথগুলো। এর থেকে আসলে ডিফারেন্ট কিছু আসার কথা না। আরেকটা জিনিস আমি বলে দিই, আরেকটা জিনিস এরকম আসতে পারে, ধরো এই যে আগে যে ম্যাথটা করাইছিলাম ফোরকাস্টের ম্যাথটাতে, ধরো এখানে তোমার হচ্ছিল আলফার মান 2টা দিয়ে দিল, আলফার মান 2টা দিয়ে দিয়ে তোমার হচ্ছিল বললো যে তোমার হচ্ছে যখন আলফার মান 0.3
সেটা ভালো নাকি আলফা যখন 0.6 সেটা ভালো। তো এরকম তোমার হচ্ছিল মানে কোনটা ভালো বা কোনটা খারাপ, বা তোমার এরকম কিছু খারাপ ভালো বলতে পারে, নাও বলতে পারে। জিনিসটা খারাপ ভালো না, অ্যাকচুয়ালি তোমার হচ্ছিল এটা এভাবে বলবে যে ওকে, সো এটাই হলো ম্যাথ। তো আরেকটা জিনিস হচ্ছে দেখাই দিই, সেটা হচ্ছে এই যে দেখো এখানে এখানে তোমার হচ্ছে ধরো এখানে কি বলছে 3 নাম্বার ম্যাথে আমাদের হচ্ছে আলফার মান 0.3 দিয়ে দিছে। এখন কোশ্চেন এরকম আসতে পারে যে আলফার মান 0.6 দিয়ে দিছে, দিয়ে বলছে যে এবার তুলনা করে দেখাও। ঠিক আছে, তুলনা করে শো করো যে তোমার হচ্ছে কোনটার ভ্যালু কিরকম আসে, 0.3 দিয়ে কিরকম আসে আর 0.6 দিয়ে কিরকম আসে। এটা তুলনা দিতে পারে যদি ম্যাথ বড় করতে চায়, এক্স্যাক্টলি। সো এটা দিতে পারে। সো দেখতে দেখতে আমাদের চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 দুইটা চ্যাপ্টারই শেষ। এখন আসে আমাদের লাস্ট চ্যাপ্টার, এরপরে আমরা চিল করতে চলে যাব পরীক্ষা দিতে। ঠিক আছে, ডান। সো চলো শুরু করি চ্যাপ্টার 4। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাইতেছো 7টা সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রের মধ্যে বাম পাশে যে সূত্রগুলো এগুলো তুমি আপাতত খাতায় লিখে ফেলো। এগুলো আমরা ম্যাথ করতে গেলে ইউটিলাইজেশন দেখবো। সো তারপরে হালকা পাতলা একটু বলে দেই, সেটা হচ্ছিল ধরো এফিসিয়েন্সি বের করতে বলছে। তো এফিসিয়েন্সি কিভাবে বের করবা, অ্যাকচুয়াল যে আউটপুট ডিভাইড বাই ইফেক্টিভ ক্যাপাসিটি। এফেক্টিভ ক্যাপাসিটি যে টার্মটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, এটা একটা জিনিস। অথবা তোমার হচ্ছে হলো এটা টোটাল যে ভ্যালুটা এফেক্টিভ ক্যাপাসিটি, সেটা হচ্ছিল অবশ্যই অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া থাকে যে ইফেক্টিভ ক্যাপাসিটি বলে দেয় যে ইফেক্টিভ ক্যাপাসিটি কত। অ্যাকচুয়াল আউটপুট যেটা সেটা হচ্ছিল তোমার কোশ্চেনে দেওয়া থাকে। জাস্ট বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়াল আউটপুট। কিভাবে বুঝবা আউটপুট জিনিসটা কি ভাই? আউটপুট জিনিসটা হচ্ছে কত পিস তুমি হলো আউটপুট হিসেবে পাইছো, তারপরে হলো এটাই তো আউটপুট। যে ধরো 300 পিস আমি হলো মানি ব্যাগ পাইছি, মানে ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে কি আউটপুট 300 পিস? এটা হইতে পারে। তারপরে ইফেক্টিভ ক্যাপাসিটি কি? ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে হলো তোমার কত ঘন্টা তুমি কাজ করাইছো, বা এরকম টাইপের জিনিসপাতি, যে কত ঘন্টা কাজের মাধ্যমে তুমি হলো ইনপুট কি দিছো। ওই ইনপুট বাই আউটপুট, আউটপুট বাই ইনপুট সেম জিনিসই। ইউটিলাইজেশনও সেম, অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই ডিজাইন ক্যাপাসিটি। সো আলাদা আলাদা টার্ম দেওয়া থাকতে পারে, তখন তোমার হচ্ছে হলো এই এফিসিয়েন্সি আর হচ্ছে হলো ইউটিলাইজেশন বের করতে হবে। এরপরে সূত্রটা কি, ইউনিটস অফ ক্যাপাসিটি নিডেড ইজ ইকুয়ালস টু প্রসেসিং টাইম নিডেড ডিভাইডেড বাই প্রসেসিং টাইম পার ইউনিট। এটা আমরা ম্যাথে যা দেখবো যে কিভাবে এই সূত্রটা ইউজ করতেছি বা এটা বলতে কি বোঝায়। এটা এখন আর গেজাই না, কারণ আমি জানি এটা গেজাইলে আসলে কিছু বুঝবো না, টাইম নষ্ট হবে। সো তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল যে কস্টিং থাকে আমাদের বিজনেসে ইজ ইকুয়ালস টু এফসি। এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এখন তোমার আমি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের একটা আইডিয়া দিই। ফিক্সড কস্ট জিনিসটা হচ্ছে এরকম যে তুমি একটা, ধরো আমার একটা লেদার কোম্পানি আছে, ঠিক আছে, আসলেই আছে। তো আমার যে লেদারের কোম্পানিটা আছে সেটার জন্য আমি নিছি একটা শোরুমটা নিছি ধরো ইস্টার্ন প্লাজাতে। ঠিক আছে, ইস্টার্ন প্লাজাতে যে শোরুমটা নিছি, এই শোরুমে যে খরচটা আসে সেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। ওইখানে আমি যে কর্মচারী রাখছি সেটা হলো আমার ফিক্সড কস্ট। ঠিক আছে, আমার যে ইলেকট্রিসিটি বিল আসতেছে সেগুলো হলো ফিক্সড কস্ট, মানে প্রত্যেক মাসে আমার দেওয়াই লাগে। এগুলো নরচন না, এটা ফিক্সড। ঠিক আছে, ধরো যে ফিক্সড সিকিউরিটি গার্ডের ফি, এগুলো ফিক্সড হিসেবে আসে, প্রত্যেক মাসে আমার দিতে হয়, এটা হলো ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কি? ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট এরকম হইতে পারে, সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি করছো কি, তুমি একটা টিকটকার আনছো, আইনা নাচাইতেছো যে তুমি নাচায় নাচায় খাবার দিবা। তো এই নাচায় নাচায় হলো প্রোডাক্ট দেখাইতেছো বা নাচায় নাচায় খাবার দিতেছো, এটা কি ভেরিয়েবল কস্ট হিসেবে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো এই নাচাইতে নাচাইতে ওই ধরো এমন নাচা দিছে যে তোমার হলো যে একটা
ধরো বাতির একটা কি বলে একটা টেবিল ছিল, টেবিল ভেঙে লাইছে নাচতে নাচতে, তো এই যে টেবিল ভাঙছে তারপরে যে টেবিলটারে আবার ঠিক করছে, ঠিক আছে, এই যে তোমার হলো ঠিক করার যে কস্টটা নতুন করে, এটা হলো ভেরিয়েবল কস্ট। বুঝতে পারছো তাইলে? আশা করি বুঝা গেছে। সো এগুলো হলো ভেরিয়েবল কস্ট, যেগুলো হলো আপ ডাউন করে, মানে প্রোডাক্টের সাথে সাথে আপ ডাউন করতে পারে, বা তোমার হচ্ছে হলো মানে ফিক্সড না, এই কস্টটা ফিক্সড না, ঠিক আছে। মেইনলি ফিক্সড কস্ট বলতে গেলে দুইটা জিনিসই বোঝায়, একটা হচ্ছে হলো তোমার ওই যে ভাড়াটা, দোকান ভাড়াটা, আর হচ্ছে হলো ধরো লেবারের যে ভাড়া, লেবারের যে খরচটা, সেগুলো হলো ফিক্সড কস্ট। এনার্জি কস্ট, তারপরে এগুলো তো ফ্ল্যাকচুয়েট করে, ফ্ল্যাকচুয়েট যেগুলো করবে সেগুলো হলো ভেরিয়েবল কস্ট। সিম্পল। আচ্ছা গেল। এরপরে হচ্ছে হলো তাহলে ভিসি, ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়ালস টু কোয়ান্টিটি। কিউতে বুঝাইতেছিল কোয়ান্টিটি ইনটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক আছে। এই ছোট হাতের ভি, এটা বড় হাতের ভি না, এটা হচ্ছে হলো বড় হাতের ভি, আর এটা হচ্ছে ছোট হাতের ভি। ছোট হাতের ভি বলতে বোঝা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে কতটুকু কস্ট আমাদের যাইতেছে ভেরিয়েবলে সেটা। সো ইনটু যদি একটা ইউনিটে 2 টাকা যাইতেছে, তাহলে আমরা 200 ইউনিট হলো উৎপাদন করছি, তাহলে 2 ইনটু 200, এরকম টোটাল বের করতে ভেরিয়েবল কস্ট। সো তারপরে দেখো কোয়ান্টিটি, কিউ বলতে আমি আপাতত ধরে নাও যে কোয়ান্টিটি বুঝাচ্ছি, যে কতটুকু কোয়ান্টিটিতে আমরা প্রোডাক্ট আউটপুট আনতেছি। সো কিউ ইজ ইকুয়ালস টু পি প্লাস এফসি। পি তে মানে প্রফিট, এফসি মানে কি বলে, এফসি মানে হচ্ছে হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আর মাইনাস ভি। আর তে হচ্ছে রেভিনিউ পার ইউনিটও হইতে পারে, তারপরে বা শুধু রেভিনিউ হইতে পারে। ভিতে হচ্ছে হলো ছোট হাতের ভি, ভিতে হচ্ছে হলো কি বলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক আছে। আর যদি ভি যদি পার ইউনিটে হয় তাহলে আরও পার ইউনিটে হবে, নর্মাল হিসাব। সো আর হচ্ছে হলো বিইপি। বিইপি মানে কি, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কি জানো? ব্রেক ইভেন পয়েন্ট মানে বুঝে হচ্ছে লাভ হইতেছে না, বিজনেসে লাভও হয় না, লসও হয় না, মানে কি প্রফিট জিরো, আবার লস হইতেছে না কিন্তু প্রফিট মাইনাসও যায় না। মানে ব্রেক ইভেন পয়েন্ট বলতে বুঝাই হলো এমন একটা বিজনেস করতেছো যেটাতে লাভ হইতেছে না, লস হইতেছে না। তুমি 50,000 টাকা ইনভেস্ট করছো, 50,000 টাকাই রয়ে গেছে, লাভ হয় না, লস হয় না, এটারে বলে ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট জিরো থাকে। সো জিরো থাকার কারণে এফসি পি জিরো, তাহলে এই সূত্রটারে ব্রেক ইভেন পয়েন্ট করলে কি, এফসি বাই আর মাইনাস ভি, সিম্পল হিসাব। আচ্ছা গেল। সো এখন দেখো আমরা একটা ম্যাথ দেখতেছি এখানে, এই ম্যাথটা আমরা সলিউশন করে ফেলে, খুবই পানি একটা ভাত, মানে সোজা একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা এখন করব, আগে আমরা বুঝি যে আসলে এখানে আমাদের কি কি বলছে, সো আমরা প্র্যাকটিস এভাবে করে ফেলি। ওকে, সো দেখো এখানে কি কি আছে। ফার্স্ট অফ অল এখানে কি বলছে, এখানে বলছে একটা কোম্পানি প্রোডিউসেস জুস, জুসের কোম্পানি। আচ্ছা ভালো কথা, জুসের কোম্পানি কি করে, সেল করে কনজিউমার মার্কেটে 3 ডিফারেন্ট জুস, 3 টাইপের জুস তারা সেল করে, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাপায়া, 3টা। তারপরে কোম্পানি কি করে, 8 ঘন্টা তারা রান করে প্রতিদিন, এবং বছরে 240 দিন তারা রান করে। ভালো কথা, তাদের যে মেশিন আছে সেই মেশিনটা 240 দিন হলো ইয়া করে। আচ্ছা তারপর হলো প্রসেস, 5টা মেশিন, তাদের 5টা মেশিন আছে যারা জুস তৈরি করে। ইচ মেশিন ক্যান প্রোডিউস জুসেস ডিউ টু দ্য নেগেটিভ কম্পিটিটর ফোরকাস্ট। আচ্ছা ফোরকাস্ট করছে এখন তারা আগামী বছর কি এরকম টাইপের জুস হলো সেল হইতে পারে, সেটা ফোরকাস্ট করে তারা বের করছে যে আগামী বছর 1,40,000 প্যাকেট জুস সেল হইতে পারে, 2 লাখ হচ্ছে হলো তোমার 1,20,000 হচ্ছে অরেঞ্জ সেল হইতে পারে, এবং পাপায়া 80,000 সেল হইতে পারে। আচ্ছা ভালো কথা। সো আমরা কোশ্চেনটা দেখি, কোশ্চেনে কি বলছে, বলছে হলো বেসড অন দ্য ইনফরমেশন আইডেন্টিফাই হাউ মাচ এক্সট্রা মেশিন কোম্পানি নিড টু অ্যাকোয়ার ফর নেক্সট আওয়ার ফুলফিল। এখন কথা হচ্ছে এই বছরে তাদের ফুলফিল হয়ে যেতেছে, কিন্তু নেক্সট বছরে তাদের এই মানে যে কি বলে 2024 সালে তাদের এক্সট্রা কয়টা মেশিন লাগবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। বুঝছো কথাটা? এক্সট্রা আমাদের কতটুকু মেশিন লাগবে, কয়টা মেশিন লাগবে। সো এটা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো একটা একটা করে জিনিসটা বুঝো। তো তোমার হচ্ছে হলো ফার্স্ট অফ অল আমাদের কি কি জিনিস আছে, আমাদের কি কি জিনিস আছে, মানে এই যে ম্যাঙ্গো যে জুসটা, এটা বের করতে তোমার সময় লাগে 3 মিনিট, মানে মেশিনের আর কি ম্যাঙ্গো জুস তৈরি করতে 3 মিনিট সময় লাগে। কত প্যাকেট, এক প্যাকেটের জন্য 3 মিনিট লাগে, তাহলে কত প্যাকেট হচ্ছে কাজ করতেছে, 1,40,000 প্যাকেট তারা হচ্ছে হলো তৈরি করা প্রয়োজন। তাইলে আমাদের ম্যাঙ্গোর প্রসেসিং টাইম কত, স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম হচ্ছে 3 মিনিট, আর কত প্যাকেট করতে হবে 1,40,000, তাইলে এক প্যাকেটের করতে লাগে 3 মিনিট, তাইলে 1,40,000 প্যাকেটের করতে লাগবে কত, ইন্টু 3 হবে। সো জিনিসটা ভাবি, তাহলে রিকোয়ার্ড প্রসেসিং টাইম আমরা বের করব। সো আমরা চলো এখানে আমরা লিখি যে ধরো, আর একটু পাশে লিখি, ধরো ম্যাঙ্গো, ঠিক আছে। এটা তুমি হচ্ছে ছকাকারে করতে পারো অথবা তুমি আলাদা করে করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো
আমি হচ্ছে হলো ধরো রিকোয়ার্ড প্রসেসিং টাইম, এটা মেইনলি ছক আকারে করলে জিনিসটা অর্গানাইজ থাকে, তাইলে তোমার হচ্ছে হলো সুবিধা হবে। আমি আর কি এখন ছক আসলে করতে ভেজাল, তো আমি ছক করতেছি না, তোমরা চাইলে ছক করতে পারো। সো ম্যাঙ্গোর প্রসেসিং টাইম, ম্যাঙ্গোর হলো প্রসেসিং টাইমটা আমরা বের করি, ঠিক আছে। সো ম্যাঙ্গোর ক্ষেত্রে কি হবে তাহলে, তোমার ম্যাঙ্গোর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ম্যাঙ্গোর ক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো 3 ইন্টু তোমার হচ্ছে হলো 1,40,000। ওকে, সো তারপরে হচ্ছে হলো ধরো অরেঞ্জের ক্ষেত্রে, অরেঞ্জের ক্ষেত্রে কি দাঁড়াইতেছে 4 ইন্টু 1,20,000। বুঝছো তো কেমনে করছি, আশা করি বুঝছো, এখানে অবুঝের মতো কিছুই বলি নাই, প্যারা নেই, ঠিক আছে। তাহলে একটার জন্য 3 মিনিটে একটা, তাহলে হলো 80,000 প্যাকেট তার তৈরি করতে হবে। তাহলে এগুলা কি মিনিটে না, এগুলা কি মিনিটে না, এটা কি মিনিটে না। সো মিনিটে আমরা বের করে ফেলছি, তাহলে আমাদের টোটাল কত মিনিটের হচ্ছে হলো মানে প্রসেসিং টাইম কত মিনিট হলো, টোটাল প্রসেস করতে হবে, মেশিন দ্বারা প্রসেস করতে হবে কত মিনিট হলো। তাহলে আমরা যদি করি হিসাবটা, চলো আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করেই ফেলি। আচ্ছা 11,40,000 আসবে, 11,40,000, ঠিক আছে। সো এটা আসবে টোটাল মিনিট। ওকে, সো এখন ঘটনা হচ্ছে, এখন এটা হচ্ছে আমাদের প্রসেসিং টাইম দরকার, মেশিন 11,40,000 মিনিট সময় মেশিনটা চলতে হবে। সো এটা 11 মিনিটে না করে আমরা ঘন্টায় নিয়ে আসি নর্মালি। সো 60 দ্বারা ভাগ করি, 60 দ্বারা ভাগ করলে 19,500 আসবে মেবি, এমনটা আমি পড়ছিলাম এর আগে। সো দাঁড়াও কত আসে দেখি, 11,40,000, আচ্ছা হ্যাঁ ওকে। সো 60 দ্বারা ভাগ করলাম, সরি 19,000 আসছে। সো 19,000 ঘন্টা, কত ঘন্টা প্রসেসিং টাইম আসছে, তাহলে রিকোয়ার্ড প্রসেসিং টাইম আমরা পেয়ে গেছি 19,000। ওকে, সো এখন আমাদের এই যে দেখো সূত্রটা কি বলছিলাম, সূত্রটা এখন তোমাদের হলো কাজের সময় দেখাবো। এই যে ইউনিটস পার ক্যাপাসিটি নিডেড, ইউনিটস পার ক্যাপাসিটি বলতে বোঝায় হলো মেশিন নিডেড, ঠিক আছে। মেশিন নিডেড কয়টা ইজ ইকুয়ালস টু প্রসেসিং টাইম নিডেড, টোটাল রিকোয়ার্ড প্রসেসিং টাইম কত 19,000 ঘন্টা, ডিভাইডেড বাই কি বের করতে বলছে, প্রসেসিং টাইম পার ইউনিট, প্রতি ইউনিটের জন্য কতটুকু প্রসেসিং টাইম। সো সেটা বের করাটা আমি একটু দেখাই দিই তোমাদের, ঠিক আছে। সো এটা কি, ওটা হচ্ছে হলো পার ইউনিটের প্রসেসিং টাইম। পার ইউনিট বলতে কি, পার ইউনিট কে, মেশিন, প্রত্যেকটা মেশিন কতটুকু কাজ করতে পারে এক বছরে, সেটা এখন আমরা বের করব। সো দেখো তোমার হলো পার ইউনিটের ক্ষেত্রে কি হয়, পার ইউনিট প্রসেসিং টাইম, মানে পার ইউনিট প্রসেসিং টাইম বলতে বুঝিয়ে দিছি মেশিনের প্রসেসিং টাইম, ঠিক আছে। সো মেশিনের প্রসেসিং টাইম কত পার ইউনিট, একটা মেশিনের প্রসেসিং টাইম কত, মানে এক বছরে সে কতটুক চলে, একটা মেশিন সহজ কথায় এক বছরে কতটুক চলে, কতটুক চলে তুমি বলো কতটুক চলে, একদিনে চলে 8 ঘন্টা, আর হলো বছরে, বছরে তোমার হলো 240 দিন চলে, তাহলে কত 8, আচ্ছা সাথে কালি দিয়ে লিখি 8 ইন্টু 240, তাহলে কত ঘন্টা চলে এক বছরে, একটা মেশিন কত ঘন্টা চলতে পারে 8 ইন্টু 240, তাহলে লেখো 8 ইন্টু 240 কত আসছে 1920। সো একটা মেশিন এক বছরে 1920 ঘন্টা চলে। সো আমাদের কত 19,000 ঘন্টা আমাদের প্রসেসিং টাইম দরকার, তাহলে টোটাল কয়টা মেশিন লাগবে। সো মেশিন নিডেড আমরা লিখতে পারি, মেশিন নিডেড, এটা দিয়ে আমরা লিখতে পারি, মানে এই সূত্রটা আর কি, বুঝতে পারছো যে কতটুক মানে ইউনিটস অফ ক্যাপাসিটি নিডেড, মানে কয়টা ইউনিট নিডেড, ঠিক আছে। তাহলে মেশিন নিডেড আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে হলো প্রসেসিং টাইম, রিকোয়ার্ড প্রসেসিং টাইম 19,000 ডিভাইডেড বাই হলো 1920, যেটা হচ্ছে হলো রিকোয়ার্ড টাইম পার ইউনিট, মানে এক ইউনিটে কতটুক মানে সময় তারা হচ্ছে হলো প্রসেস করতে পারে 1920। বুঝছো তো, একটু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতেছি আমি, মানে যাতে হচ্ছে হলো পরীক্ষায় মনে থাকে, বুঝতে পারছো, পরীক্ষা যাতে মনে থাকে এই জন্য একটু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতেছি, কিন্তু মনে রাখবা সোজা। তাহলে কত 9.89, সো 9.89। এখন কথা হচ্ছে মেশিন কি তুমি 9.89 রাখতে পারবা না, মেশিন হয় 9টা নিতে হবে না 10টা নিতে হবে, অবশ্যই তোমাদের সিলিং করে দিতে হবে, ফ্লোরিং করা যাবে না, সিলিং করতে হবে, বড় চিন্তা করবা। 9 যদি 9.01ও থাকে তাহলে 10 মেরে দিবা, এটাই হচ্ছে হলো খেলা। তাহলে মেশিন কয়টা লাগবে 10টা, টোটাল মেশিন লাগবে 10টা। কোশ্চেনে কি বলছে, এখানে বলছে এক্সট্রা মেশিন কয়টা লাগবে, তোমার কাছে কয়টা আছে,
তোমার কাছে এই যে কোশ্চেনে বলে দিছে যে তোমার কাছে 5টা মেশিন আছে, এই যে এখানে দেখো, কোথায় গেল ছোট ভাই, একটু উপরে যাই, এই যে দেখো তোমার হচ্ছিল কোশ্চেনে কি বলে দিছে, তোমার কাছে এই যে 5টা মেশিন আছে, এটা কিন্তু মাথায় রাখবা, তোমার কাছে 5টা মেশিন আছে, তাহলে টোটাল মেশিন দরকার 10টা, তোমার কাছে আছে 5টা, তাহলে এক্সট্রা মেশিন নিডেড কয়টা বলো তো দেখি, তাহলে এক্সট্রা মেশিন নিডেড কয়টা, এক্সট্রা নিডেড লিখে দিবা 10 - 5 = 5, ডান। ঠিক আছে না, কত সোজা দেখছো, এমনিই হচ্ছিল ম্যাথটা করে ফেলবা, সিম্পল। এরপরে দেখো আর কি কি বলছে, এই জিনিসগুলো আমরা একটু দেখাই দিই। তোমার হলো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছিল এট প্রেজেন্ট দা ওভারঅল এফিসিয়েন্সি ইজ দা শপ ফ্লোর ইজ 80%। মানে তোমার হচ্ছিল মেশিন বর্তমানে তোমার হলো ওভারঅল এফিসিয়েন্সি অফ দা শপ ফ্লোর, মানে হচ্ছিল তোমার শপের মধ্যে, মানে তোমার মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 80%। আগে তোমার হচ্ছিল নরমালি আমরা যদি এই যে দেখো কত ঘন্টা একটা মেশিন চলতেছে, 8 ঘন্টা ডেইলি, আর হচ্ছে বছরে চলতেছে 240 দিন। সো 8 × 240 আওয়ার, মানে টোটাল একটা মেশিন 1920 ঘন্টা তোমার হচ্ছিল, তোমার এই যে 1920 ঘন্টা তোমার হচ্ছিল ইয়া দিতে পারে, কাজ করতে পারে। কিন্তু এখন বলছে যে 100% কাজ করতে পারে না এই মেশিনটা, এই মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে 80%। মানে হচ্ছে এই মেশিনটা 80% সময় ভালো কাজ করতেছে, আর 20% সময় মেইনটেনেন্স ব্রেকে থাকে, মানে গরম হয়ে যায়, ঝামেলা হয়, এই হয় সেই হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তার মানে কি, মেশিন 1920 ঘন্টার ক্যাপাসিটি থাকলেও 1920 ঘন্টা সে কাজ করতে পারে না, 80% তার এফিসিয়েন্সি। তাইলে 0.8 দিয়ে আমরা কি করব, এটারে আমরা গুণ করে দিব, মানে 80%। তাইলে টোটাল 1900 ঘন্টারে আমরা 0.8 দিয়ে গুণ করলে কি হয়, তোমার হচ্ছে 1920.8, মানে তার এফিসিয়েন্সি অনুযায়ী। তাহলে 1536 ঘন্টা এই মেশিনটা কাজ করতে পারে 80% এফিসিয়েন্ট যদি হয়। তাহলে যদি এখন তাহলে আবার কোশ্চেনে কি বলছে, যে বলছে যদি কনসিডারিং দ্য এফিসিয়েন্সি হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ মেশিন রিকোয়ার্ড, তাহলে টোটাল মেশিন কয়টা লাগবে। কোশ্চেনটা জাস্ট বুঝবা, একবারে ইজি জিনিসপাতি, কোশ্চেন বুঝলে তুমি নিজেই পারবা, আমার থেকে আমার এই ভিডিও পুরোটা দেখারও দরকার নেই, কোশ্চেন যদি বুঝো। তাহলে দেখো এখানে বলছে তাহলে মেশিন কয়টা লাগবে, আমাদের তো প্রসেসিং টাইম তো চেঞ্জ হবে না, প্রসেসিং টাইম কি চেঞ্জ হবে, এই যে অরেঞ্জে 3 মিনিট 4 মিনিট এগুলো যে আছে এগুলো কি চেঞ্জ হবে না, তার মানে আমাদের টোটাল প্রসেসিং টাইম এখনো 19,000ই আছে, শুধুমাত্র আমাদের যে রিয়াল টাইমিং এর যে ম্যাথটা সেটা হলো চেঞ্জ হয়েছে। তাহলে মেশিন নিডেড কয়টা, 19,000 যে প্রসেসিং টাইম সেটা তো আছেই, এখন হলো আমাদের এফিসিয়েন্সি কমে গেছে, আমাদের ইয়ার কি বলে মেশিনের এফিসিয়েন্সি 80%, তাহলে সে এখন বছরে একটা মেশিন 1536 ঘন্টা কাজ করতে পারে, তাহলে কি 1536 দিয়ে ভাগ দিবা, তাইলে হলো কত আসে, কয়টা মেশিন আসে বলো তো দেখি, তুমি বলো, আমার তো বলার দরকার নেই। 19,000 ভাগ দিবা তোমার হলো 1536 দিয়ে, কয়টা মেশিন আসে দেখো, 12টা মেশিন আসতেছে, 12.36। সো 12.36 রাখা যাবে না, 13টা লিখতে হবে। তাহলে আমাদের টোটাল মেশিন কয়টা থাকতেছে, 13টা। সো 13টা মেশিন লাগবে যদি এফিসিয়েন্সি কমে যায়, 80% হয়ে যায়, তাহলে হলো 13টা মেশিন লাগতেছে। এরকমই সোজা ম্যাথ দিয়ে, বুঝতে পারছো, জাস্ট কোশ্চেনটা বুঝতে হবে। তারপরে দেখো একটা জয় বাংলা অনেক বড় একটা ম্যাথ দিছে, তার এত কঠিন ম্যাথ না, একবারে সোজা ম্যাথ। এই ম্যাথটা দেখবা, এই ম্যাথটা কিসের ম্যাথ জানো, এই ম্যাথটা হচ্ছে হলো এই যে এগুলার হচ্ছে হলো ম্যাথ। সো এটা আমি একটু দেখাই দিই, আমাদের হলো এই পাশের যে সূত্রগুলো ছিল সেগুলো দিয়ে একটা ম্যাথ করে ফেলছি, এখন এই পাশের সূত্রগুলো দিয়ে একটা ম্যাথ করব। সো তাহলে আমাদের কিন্তু মোটামুটি ডান হয়ে যাবে সিলেবাস, এরপরে আমরা ঠাস করে ভিডিওটা অফ করে দিব। ওকে, সো দেখো এখানে তোমার হচ্ছে, এখানে বলছে কি রাইট নাও কোম্পানি পারচেসেস দা পেপার প্যাকেজ ফর দা জুস, তোমার হলো সাপ্লায়ার। এখন হলো একটা কথা বলছে যে তারা একটা সাপ্লায়ার থেকে জুসগুলা, মানে জুসের যে প্যাকেটগুলো আছে সেগুলো নেয়। এখন তারা চাইতেছে কি, তারা হলো ইন হাউসে এই প্যাকেটগুলো নিজেরাই বানাবে। তাহলে এই প্যাকেজটা নিজেরা বানালে কি তাদের লাভ হবে নাকি লস হবে, সেটাই আমাদের বের করতে হবে। এটা হচ্ছিল এই 3 নাম্বার কোশ্চেনের কথা, তারা নিজেদের কম মানে ফ্যাক্টরিতে বানাইতে চাইতেছে। আচ্ছা গেল, এটা আমরা তাহলে এখন দেখি যে তাদের লাভ হইতেছে না লস হইতেছে, চলো একসাথে ফাইন্ড আউট করি। সো কিভাবে দেখবা কোশ্চেন কি কি আছে এগুলো আমরা দেখি। সো তোমার হচ্ছিল কি কি, এখানে দেখো ইট উইল কস্ট পারচেজিং নিউ ইকুইপমেন্ট, যখন তুমি হচ্ছে প্যাকেজিং কিনতে যাবা, মানে প্যাকেজিং নিজেদের কোম্পানিতে করতে যাবা, তখন হচ্ছিল ইকুইপমেন্ট কিনতে হবে। আর এই ইকুইপমেন্ট কেনার জন্য
প্রত্যেক মাসে তোমার ব্যাংকে 5,000 টাকা করে, ধরো তুমি লোনে কিনছো 5,000 টাকা করে দেওয়া লাগবে, তাইলে তোমার হচ্ছিল ফিক্সড কস্ট আইসা পড়ছে। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হচ্ছিল 5,000 টাকা, ঠিক আছে। আরেকটা ফিক্সড কস্ট আছে, সেটা হচ্ছিল এই যে দেখো তোমার ফিক্সড স্যালারি। তুমি যে লোকদের রাখবা যারা প্যাকেট গুলো বানাবে তাদেরকে 20,000 টাকা দেওয়া লাগবে প্রত্যেক মাসে, তাহলে তোমার আরেকটা ফিক্সড কস্ট আসছে কত? 20,000 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত দাঁড়ালো? 25,000 টাকা। তাহলে এটা গেল ফিক্সড কস্ট। তারপরে এখন ভেরিয়েবল কস্ট বের করতে হবে। সো ভেরিয়েবল কস্টটা কেমনে বের করবে? এখানে দেখো ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে অপারেটিং কস্ট, সবগুলা কস্ট কি কি সব মিলে আছে কত? 2 টাকা পার প্যাকেট, ঠিক আছে। সো 2 টাকা পার প্যাকেটে তাদের হচ্ছে ভেরিয়েবল কস্ট চাইতেছে, সো 2 টাকা। এখন কথা হচ্ছে ভেরিয়েবল কস্ট 2 টাকা পার প্যাকেট, তো আমাদের টোটাল কত প্যাকেট আমাদের বানাইতে হবে প্রত্যেক মাসে সেটা আগে বের করতে হবে। সো আমাদের প্রত্যেক মাসে কটা বের করতে হবে সেটা আগে বের করি, চলো। সো এটা কি? এটা হচ্ছে বছরে, মানে 2024 সালে এক বছরে আমাদের এত প্যাকেট বানাইতে হবে। তাহলে টোটাল প্যাকেট বছরে কটা? 1,40,000, 1,20,000। আচ্ছা, এমনি না করে আমি নিজে ক্যালকুলেটর লাগবে না, এটা কত? 3,40,000। সো টোটাল প্যাকেট আমাদের লাগবে কত? 3,40,000 এক বছরে, বুঝতে পারছো? তাহলে এক বছর লাগবে 3,40,000, তাহলে এক মাসে লাগবে কত? 12 দিয়ে ভাগ দিব। সো 12 দিয়ে ভাগ দিলে কত আসে? 28, 333, 33। তাহলে হচ্ছে 2 × 28, 333, 33। কেন করছি বুঝছো? মানে এক মাসে প্যাকেট কয়টা লাগবে। সো এখানে পার প্যাকেটে 2 টাকা করে ভেরিয়েবল কস্ট যাচ্ছে, তাহলে এক মাসে কয়টা প্যাকেট খরচ করতেছে, মানে কয়টা প্যাকেট বানাচ্ছে, তাহলে সেটার জন্য আমরা ভেরিয়েবল কস্টটা বের করলাম, কোয়ান্টিটি। সো এটা দিয়ে আমরা হচ্ছিল 2 দিয়ে গুণ করব, তাহলে হলো ভেরিয়েবল কস্টটা আমাদের বের হয়ে গেছে 56,666। আচ্ছা, 56 আবার হলো 666.67 টাকা। সো আমাদের এফসি বের হয়েছে, তারপরে ভিসি বের হয়েছে, তাহলে টোটাল কস্ট কত? টিসি। টোটাল কস্ট হচ্ছে টিসি ইজ ইকুয়ালস টু এফসি প্লাস হচ্ছে ভিসি ইজ ইকুয়ালস টু, এটা করে দাও কত হয়? 25,000, এটা মানে 81,000 আসে, তাই তো? 81,666। ওকে, সো এটা তো বুঝা গেল খুব সিম্পল হিসাবে। তাহলে আমাদের টোটাল কস্টটা বের হয়ে গেছে না? তাহলে এখন জিনিসটা হচ্ছে তুমি চিন্তা করতে পারো যে ভাই আমরা কি করতেছি, আগামাতে তো কিছুই বুঝতেছি না। বুঝবা, আমাদের যদি আমরা ইন হাউসে বলি, আমরা যদি ইন হাউসে টোটাল কস্টটা কেন বের করছি, আমরা যদি ইন হাউসে এই প্যাকেটগুলো বানাই তাহলে প্রতি মাসে 81,666 টাকা আমাদের খরচ হচ্ছে। এখন যদি আমরা এটারে মানুষের থেকে নেই, মানে কোম্পানি থেকে, এই যে দেখো জুস কোম্পানি প্যাকেট আরেকজনের থেকে, মানে অন্য কোম্পানি থেকে কিনতেছে 5 টাকা প্রতি প্যাকেটে, ঠিক আছে। তাহলে 5 টাকা প্রতি প্যাকেটে তারা আউটডোর থেকে কিনতেছে, তাহলে আউটডোরের টোটাল কস্ট কত প্যাকেজিং এর ক্ষেত্রে? আউটডোর কস্ট ধরো হলো আউটডোর প্যাকেজিং, আউটডোর প্যাকেজিং এ তাদের হচ্ছিল কস্ট কত? প্যাকেজিং এ কস্ট কত? কস্ট হচ্ছে হলো এক মাসে কয়টা প্যাকেট লাগে? এক মাসে প্যাকেট লাগে তোমার হলো 5 টাকা করে, আর হলো এক মাসে প্যাকেট লাগে 28,333.33, এরকম টাইপের প্যাকেট তাদের লাগে, ঠিক আছে। এক মাসে এত পরিমাণ প্যাকেট তাদের লাগে। তাহলে এখন ভালো কথা, তাহলে 5 দিয়ে গুণ করো, কত আসে? 5 × 28, 3,333.33। আচ্ছা, কত? 1,41,666, 1,41,666 টাকা। এখন দেখো নিজেরা যখন বানাইতেছি তখন 81,000 টাকা, যখন তার মানুষের থেকে বানাই নিতেছি তখন 1,41,000 টাকা। তাহলে আমাদের নিজেদের ইয়াতে বানানো ভালো না? তাহলে কোশ্চেন এটাই বলছে, দেখো বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন উড বাই, মানে ডিসাইড করতে বলছে টু বাই ফ্রম সাপ্লায়ার ফর দ্য নেক্সট ইয়ার অর প্রডিউসড বাই দ্য এক্সিকিউটিভ ইন ইয়োর হাউস, মানে বিজনেস পারপাসে যে ইয়া করছে। তাহলে সিম্পল হিসাব, আমি ইন হাউসে করবো, আমার ফ্যাক্টরিতে করবো, 81,000 টাকা খরচ হইতেছে, আমি মানুষের ফ্যাক্টরিতে কিনা লাভ আছে? লাভ নেই। আমি আমার ফ্যাক্টরিতে করব, আমি কম দামে হচ্ছে হলো বিজনেসে লাভ করবো বেশি, সিম্পল। তাহলে এই ম্যাথটা আমরা বুঝে গেছি না? তাহলে দেখছো তোমার হচ্ছিল, তাহলে এই যে দুইটা যে কি বলে সূত্র, সেটার আমরা ইউজেস দেখলাম। এখন আমরা 3 নাম্বার যে আরেকটা একটু হালকা করে একটা ব্রিফ দিয়ে দিই, আরেকটা ম্যাথ আছে আমার কাছে, ওই ম্যাথটা দেখাই দিলে আমাদের কাজ শেষ। ওকে বন্ধুরা, দেখো তোমার হচ্ছিল খুব সিম্পল একটা জিনিস, আমরা আরেকটা ম্যাথ নিয়ে চলে আসছি, এটা ফাইনাল ম্যাথ। ভাই খুব খুশি লাগতেছে, শেষ হয়ে যাবে 1-1.5 ঘন্টার মধ্যে আমার কোর্স। যাক,
সো ব্যাপারটা হচ্ছে, চলো আমরা তাহলে ম্যাথটা তাড়াতাড়ি খুশির ঠেলা তাড়াতাড়ি করে ফেলি। সো প্রথম এখানে কি বলছে, যে জিনিস বলছে তোমার হচ্ছে হলো, দেখি একটা কোম্পানি হলো লোকেটেড হলো হংকং এ, উড লাইক টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট, ইট হ্যাজ টু পে $20,000 তোমার হচ্ছে হলো ইকুইপমেন্ট রেন্টের জন্য। এটা কি তাহলে প্রত্যেক মাসে একটা ফিক্সড কস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো ফিক্সড কস্ট দিয়ে দিছে 20,000। তারপরে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দিছে $10 পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট। তারপরে লেবার কস্ট দিছে $20 ভেরিয়েবল, দ্যাট উড বি, তাহলে এগুলো কি, এগুলো ভেরিয়েবল কস্ট, পার ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট দিয়ে দিছে, ভালো কথা। তারপরে হচ্ছে হলো ইফ দ্য প্রাইস ইজ সেট টু 50, তাহলে হচ্ছে হলো প্রাইস হচ্ছে রেভিনিউ, এটা হলো বড় হাতের আর, এই দুইটা একসাথে যোগ করবা, যোগ করলে আসে কত, 10 + 20 = আসে 30। 30 হচ্ছে হলো ভি, ছোট হাতের ভি, মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এবং পার ইউনিট প্রোডাক্ট কত টাকায় সেল করতেছে সেটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে। প্রোডাক্টটা আমরা $50 সেট করছি প্রাইসটারে, যে $50 সেট করব, কিন্তু এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেক প্রোডাক্টে $30 করে আমাদের হচ্ছে হলো কি বলে ভেরিয়েবল কস্ট যাচ্ছে। কি কি সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, এগুলো হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। এগুলো ফিক্সড না, যতগুলো প্রোডাক্ট বানাবা ততগুলো কস্ট যাবে, এই জন্য এগুলো ফিক্সড না। ইকুইপমেন্টের জন্য, বাড়ি ভাড়ার জন্য, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট, মানে প্রত্যেক মাসে যেগুলো দিতেই হবে প্রতি মাসে ফিক্সড, সেগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে হলো এটা গেল। তাহলে এখন কোশ্চেনটা বুঝো কি বলছে। কোশ্চেনটা তোমার হলো বলে দিছে যে তোমার হাউ মেনি ইউনিট, কয়টা ইউনিট আমাদের সেল করতে হবে, কোয়ান্টিটি বলছে আর কি। তাহলে টু বি সোল্ড পার মান্থ টু অ্যাভয়েড লস আমাদের যদি ঠেকাইতে চাই, তার মানে কি করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট বলছিলাম না, যে লাভও হয় না লসও হয় না, আমাদের লাভ করার প্রয়োজন নাই। অ্যাভয়েড বলছে যে অ্যাভয়েড করো, লসটারে অ্যাভয়েড করতে হলে আমাদের কি করতে হবে, কত ইউনিট সেল করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, আমাদের ব্রেক ইভেনের পয়েন্টের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এ নাম্বারে আমরা তাহলে কি করব, এ নাম্বারে হচ্ছে এখন সুন্দর মতো এই যে এ নাম্বারে আমরা ম্যাথটা করে ফেলি। এ নাম্বারে হচ্ছে সূত্র কোনটা কি ইউজ করব, কিউ ইজ ইকুয়ালস টু বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট ইজ ইকুয়ালস টু, তোমার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা কি, এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। তাহলে এফসি কি, ফিক্সড কস্ট কত, 20,000, তাহলে 20,000 ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 50, পার ইউনিটে 50, আর হচ্ছে ইয়া কত 30, একটা হলো 20 আর 10 30, তাহলে হচ্ছে 10 + 20, এটা হলো 30। তাহলে তুমি করে কত আসে বলো আমাকে। আসে হচ্ছে 30 - 20, 20 আর 20 এ হলো 20 20 এ ভাগ করলে 1000 আসে, 1000 ইউনিট, ঠিক আছে। যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টে থাকতে চাই, মানে লসটা এড়াইতে চাইলে 1000 ইউনিট সেল করে দিলে আমাদের লস হবে না পার মান্থে, গেল গা, ভালো কথা। তারপরে হচ্ছে এরপরে আসতেছি সেকেন্ড কোশ্চেনে, হাউ মেনি ইউনিটস নিডস টু বি সেল টু জেনারেট 1000 টাকা, 10,000 প্রফিট, ঠিক আছে। 10,000 টাকা এখন সে প্রফিট করতে চাচ্ছে, ভালো কথা, 10,000 টাকা প্রফিট করাই দিতেছি আমি। সো আবারও সেম সূত্র, ওই যে সূত্র কি দেখছি, সূত্র আমরা দেখছি কিউ সূত্র। সো পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু পি প্লাস এফসি ডিভাইডেড বাই আর মাইনাস ভি। সো পি এর সূত্র কি, পি মানে হচ্ছে 10,000 লিখে দিবা এখন, তাহলে 10,000 প্লাস ফিক্সড কস্ট কত, 20,000 ডিভাইডেড বাই হচ্ছে আর রেভিনিউ কত, রেভিনিউ 50, আর হলো ফিক্সড কস্ট হচ্ছে 30, তাহলে হলো আবারও সেম, তাহলে 30,000, তাহলে হচ্ছে অ্যান্সার আসবে 15,000 ইউনিট সেল করতে হবে। এটা কি ইয়ারে না, তাহলে 15,000 ইউনিটস পার ইয়ার, ঠিক আছে, সিম্পল। কিন্তু তাহলে এটা করলে আমাদের 1500 ইউনিট সেল করতে হবে যদি আমরা $10,000 প্রফিট করতে চাই বছরে। আচ্ছা, ভালো কথা। তারপরে আসতেছে হচ্ছে আমাদের 3 নাম্বারটা। সো 3 নাম্বারটাতে তোমার কি বলছে, দেখো তোমার হচ্ছে কি বলছে, এখানে বলছিল মার্কেটিং টিম তোমার এস্টিমেটেড দ্যাট 8,000 প্রোডাক্ট কুড বি সোল্ড নেক্সট ইয়ার। তারা চিন্তা করছে 8,000 প্রোডাক্ট সেল করতে পারবে নেক্সট ইয়ারে, ভালো কথা। ইন দিস কেস দে হ্যাভ টু মেইনটেইন 1,000 টাকা প্রফিট, মানে 8,000 প্রোডাক্ট তারা সেল করতে চাইতেছে বা সেল করতে পারবে আগামী বছরে, এবং তারা 1,000 টাকা প্রফিট, মানে $1,000 প্রফিট তারা নেক্সট ইয়ারে রাখতে চাইতেছে। তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারে, সেলিং প্রাইসটা কত সেট করতে পারে। সেলিং প্রাইসটা কি ছিল, সেলিং প্রাইসটা ছিল আর এর ভ্যালু। তাহলে আবারও সেম, তুমি হচ্ছিল এখানে কি কিউ ইজ ইকুয়ালস টু পি প্লাস এফ সি, তোমার হচ্ছিল আর মাইনাস ভি। এখানে আর এর ভ্যালুটা দেওয়া নাই, বুঝতে পারছো, আর এর ভ্যালুটা বের করতে হবে। ভেরিয়েবল কস্ট হচ্ছে 30, এফ সি এর ভ্যালু হচ্ছে তোমার 20,000,
আর হচ্ছে হলো এখানে এই যে এটা কত 1000 প্রফিট করতে হবে কত পি হলো 1000 এটা হলো প্রফিট করতে হবে আর কোয়ান্টিটি কত কোয়ান্টিটি সেল করতে হবে 8000 কোয়ান্টিটি সেল করতে হবে তাহলে এই সবই তো দেওয়া আছে শুধু আর এর ভ্যালু বের করবে তাহলে ডান এভাবে দিয়ে আর এর ভ্যালুটা বের করে ফেলো ঠিক আছে সো এটা গেল সি নাম্বার কোশ্চেন সো ডি নাম্বার কোশ্চেনটা আমি দেখাই দিই এগুলো একবারে সোজা মুখে মুখে করা যায় এই জন্য আমি দেখাই দিচ্ছি না এত কষ্ট করে সো দেখো তোমার হচ্ছে হলো ডি নাম্বারটা একটু ডিফাইন্ড তোমার হচ্ছে হলো দেখো তারপরে তোমার প্রপোজাল টু আউটসোর্স সাপ্লাই লোকেটেড ইন বাংলাদেশ মানে তারা বাংলাদেশ থেকে আউটসোর্স করে দিতে চাইতেছে প্রোডাক্ট ইট কুড বি কস্ট $40 পার প্রোডাক্ট টু আউটসোর্স ভালো কথা তাদের $40 করে খরচ হবে একটা প্রোডাক্ট আউটসোর্স করতে বাংলাদেশ থেকে The supplier would charge $40 per product where the price and shipping cost to included করা আছে এটার মধ্যে ঠিক আছে সো এটা গেল ভালো কথা তাদের হচ্ছে হলো ইয়া দেওয়া আছে ফর এস্টিমেটেড সেল অফ 8000 মানে 8000 প্রোডাক্ট নেক্সট ইয়ার হোয়াট উইল বি দ্য অকিউর লেস কস্ট ফর দ্য কোম্পানি প্রোডিউসিং ইন হাউস অর আউটসোর্সিং দ্য প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ ওই যে প্রোডিউসিং ইন হাউস আর আউটসোর্সিং তাহলে এটা তো সোজা কেমনে সোজা তোমার আমি বলে দিই একবারে ইজি হিসাব তুমি হচ্ছে হলো ফার্স্ট অফ অল চিন্তা করো যে তোমার হচ্ছে আউটসোর্স যদি করো বাংলাদেশ থেকে আউটসোর্স করলে তোমার হলো আউটসোর্স ঠিক আছে আউটসোর্স করবা আউটসোর্স করলে তোমার হচ্ছে হলো কস্ট কত পড়বে টোটাল কস্ট টিসি ইজ ইকুয়ালস টু কত পড়বে তোমার হচ্ছে কোয়ান্টিটি ইনটু হচ্ছে ভেরিয়েবল কস্ট মানে টোটাল ইয়াটা তাহলে তোমার হচ্ছে হলো এখানে পার প্রোডাক্ট আনবা কয়টা 8000টা প্রোডাক্ট আনবা পার প্রোডাক্টের কস্ট হলো 40 করে তাহলে তোমার হলো টোটাল কস্ট কত যাচ্ছে 4 আর হচ্ছে হলো একটা শূন্য আর হলো 3টা শূন্য মানে $3,20,000 তোমার হচ্ছে হলো খরচ হইতেছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে এখন কথা হচ্ছে তোমার এই প্রোডাক্টটা উৎপাদন করতে কত টাকা খরচ হইতেছে সেটা আমরা বের করব সো সেটা কি বের করতে পারবো না চিন্তা করে দেখো তো এটা কেমনে বের করব চিন্তা করো টিসি ইজ ইকুয়ালস টু আমরা কি পড়ছিলাম এফসি প্লাস হচ্ছে ভিসি পড়ছি কি পড়ি নাই তাহলে এখানে ফিক্সড কস্ট কত 20000 তাহলে 20000 প্লাস হচ্ছে ভিসি ভেরিয়েবল কস্ট কত ভেরিয়েবল কস্টটা হচ্ছে হলো ভিসি কত 8000 মানে কত প্রোডাক্ট কিউ ইনটু ভিসি ইজ ইকুয়ালস টু আমরা কি শিখছিলাম আচ্ছা এটা লিখেই দিই কিউ ইনটু ছোট হাতের ভি মানে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট সো এখানে ইউনিট কয়টা ইউনিট হচ্ছে হলো তোমার এই যে 20000 তারপরে প্লাস হচ্ছে ইউনিট কয়টা 8000 ইউনিট আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে কত করে 30 করে $30 করে এটা কিন্তু আমরা দেখে আসছি কোন জায়গায় এই যে ভেরিয়েবল কস্ট হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 10 আর হচ্ছে লেবার কস্ট হলো 20 তাহলে 10 আর 20 এ কত 30 তাহলে 3 আর 24 আর হচ্ছে হলো 20 তাহলে 44000 টোটাল কস্ট যাচ্ছে মাত্র $44000 আর তোমার সরি 44000 মাত্র কি বলতেছি এটা হলো 3 কি বলে 3 8 16 3 24 আর একটা শূন্য আছে তারপরে হচ্ছে আবার 3টা শূন্য 2,40,000 প্লাস হচ্ছে 20,000 তাহলে 2,60,000 ঠিক আছে 2,60,000 খরচ হইতেছে ওরে বাপরে বাপ বাংলাদেশ তো পুরাই মানে তারপরও বাংলাদেশ থেকে তোমার হচ্ছে হলো লাভ বেশি থাকতেছে প্রায় 1,20,000 টাকা প্রফিট হইতেছে আমরা যদি নিজেদের কোম্পানিতে এই জিনিসটা মেক করি তাহলে কি আমরা বিদেশ থেকে আনবো হুদাই দরকার নেই নিজেরাই কোম্পানিতে মানে নিজেরাই বানাই তাহলে তুমি এটারে কি বলতে পারবা বলবা যে তোমার হচ্ছে হলো নিজেরা যদি বানাই ইন হাউসে তোমার হচ্ছে হলো খরচ হচ্ছে কম যেটা আমরা আউটসোর্স বাংলাদেশ থেকে করলে বেশি পড়তেছে সো পেন ডাউন ঠিক আছে পেন ডাউন কর্মসূচি পালন করতেছি আমরা সো এরই মাধ্যমে আমাদের হচ্ছে হলো পড়ালেখা শেষ আশা করি তোমাদের হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের মিড টার্মের যেই প্রিপারেশন খুবই ভালো আর যেই 10 মার্কের ইয়া থাকবে কি বলো এটাকে এমসিকিউ থাকবে সেটার জন্য স্লাইডটা হালকা রিডিং মেরে যাবা কারণ স্লাইডের মধ্যে বেশ অনেক কিছু আছে বড় স্লাইড জাস্ট একবার রিডিং মেরে যাবে আশা করি পারবে এরকম কঠিন কিছু আসে না তেমন একটা কাউকে কখনো বলতে শুনিনি সো আমি নিজেও বলবো না কারণ আমার ক্ষেত্রেও এত কঠিন আসে না সো এটাই আর কি আর হচ্ছে হলো এটাই ভালো লাগতেছে ভিডিও বানাইতে অনেকদিন পর বানাইলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা আর হচ্ছে হলো আমাদের ডিসকর্ড সার্ভারে বললাম তো যে তোমার হচ্ছে যদি কোনো প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিসের লিঙ্কগুলো ডিসকর্ড সার্ভারে দেওয়া আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো অবশ্যই আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেটাতে একটু জয়েন করে ফেলো
তাহলে হচ্ছে হলো এখানে আমরা এক্সক্লুসিভ কিছু টুকটাক ভিডিও এবং কোন কোন কোর্স আমরা সামনে বানাইতে পারি সেগুলোর পোল আমরা সেমিস্টারের শুরুতে দেই, পোল দেই। সো ওইখানে যারা ভোটে জিতে সেই ভিডিওগুলো আমরা প্রত্যেক সেমিস্টারে 2টা বা 3টা করে কোর্স ছাড়ি। সো এরকম করতে করতে একসময় হয়তো বা কোর্স ফিল হয়ে যাবে, তারপরও আমরা এটা জারি রাখবো। আর বলতে গেলে আমার ভার্সিটি লাইফ তেমন আর নাই বেশি দিন। সো যারা যারা মানে দেখা হইলে মাঝে মধ্যে হাই হ্যালো করে তাইলে, কারণ এরপরে আর সুযোগ না হইতে পারে দেখা হয়। তারপরে যদি কোনো কিছু লাগে মেসেজ করতে পারো। আমাদের টিমের অন্যান্য পোলাপান আছে, ওবি আছে, আতিকে আছে, তারপরে হচ্ছে রুদ্র আছে, সবাইকে তোমরা মেসেজ দিলে যে করে যে কোনো কিছু হেল্পে পাওয়া। সো ততক্ষণ পর্যন্ত গুড বাই।